আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি শাহাদাত। আজকে আমরা সুরক্ষায় প্রতিদিন নামে যে অনুষ্ঠানটি হয়, যার ৮ই আগস্ট ২০২৫ সাল তারিখে যে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল আরকি। চ্যানেল 24 এর পক্ষ থেকে এই অনুষ্ঠানটি প্রচার করা হয়। আমি সেই অনুষ্ঠানটির একটু রিভিউ করব। আ এই অনুষ্ঠানে ২ জন endocrinologist এসেছিলেন এবং তারা ডায়াবেটিস রোগটি সম্পর্কে আলোচনা করেছেন। আমি যেহেতু কিটোজেনিক ডায়েট সম্পর্কে প্রশিক্ষিত এবং কিটোজেনিক ডায়েট এর জনপ্রিয়তার একটা বড় কারণ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসকে এই কিটোজেনিক ডায়েটের মাধ্যমে উপশম করে ফেলা সম্ভব। তো আম সে কারণে এই আলোচনাটি বিষয়ে আমি আগ্রহী এবং এই আলোচনাটি আপনাদের সামনে খানিকটা বিশ্লেষণ করে দেখাবো যে এখানে যে তথ্যগুলো endocrinologist গণ দিচ্ছেন সেগুলো সবসময় যে সঠিক হচ্ছে বা উনারা যে একেবারে সঠিকভাবেই কাজগুলো করতে পারছেন, ব্যাপারটা সেরকম নয়। তো আমার দাবিগুলোর সঙ্গে আমি আ কোন উৎস থেকে এই দাবিগুলো বা এই তথ্যগুলো জেনেছি সেগুলো বলার চেষ্টা করব। কিন্তু আ এই ভিডিওটার স্বার্থে বা এটাকে ছোট রাখার স্বার্থে ওই প্রতিটি যে দাবির সপক্ষে রেফারেন্স যেটা, সেটা যে সঙ্গে, সঙ্গে দেখাবো তা নয়। কিন্তু যদি কেউ এই বিষয়ে বিস্তারিত জানতে চান, কোনো একটি দাবি সম্পর্কে যদি কারো আগ্রহ থাকে বা জানার ইচ্ছে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সেটা দিয়ে দিতে পারবো। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য যে ইমেইল অ্যাড্রেস সেটি হচ্ছে easyhealtheducationbd@gmail.com easyhealtheducationbd@gmail.com তো এই ইমেইল অ্যাড্রেসে আপনি যদি ইমেইল পাঠিয়ে দেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেফারেন্সগুলো দিয়ে সহায়তা করতে। তো চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি চালাই। আ এই ভিডিওটি আমি ডাবল স্পিড করে রেখেছি যাতে করে ওনাদের কথাগুলো দ্রুত শেষ হয়। কারণ ৩০ মিনিটের ভিডিও এটাকে বিশ্লেষণ করতে আমার হয়তো ১.৫ ঘন্টা লেগে যাবে। তো চেষ্টা করব যত কম সময়ের মধ্যে করা যায় এবং অনেক ক্ষেত্রে হয়তো কিছু কথা বাদ দিয়েই দেব যেগুলো নিয়ে আলোচনা করব না। কিন্তু আম আ তারপরেও আশা করি এর বিশ্লেষণ থেকে আমরা স আপনারা যারা আমার কথা শোনেন তারা কিছু নতুন জিনিস হয়তো শিখবেন বা কিছু জিনিস হয়তো আরো পরিষ্কার হবে। বা যে জিনিস আগে হয়তো শিখেছিলেন, ভুলে গিয়েছেন সেগুলো আবার হয়তো মনে পড়বে। তো যাই হোক আর দেরি না করে চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভেচ্ছা দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষার প্রতিদিনের আজকের আয়োজনে। দর্শক, ডায়াবেটিস এমন একটি অসুখ যেটি আমাদের এখন ঘরে ঘরে পরিচিত একটি নাম। ডায়াবেটিসের সাথে সম্পর্কিত একটি হরমোনের কথাও কিন্তু আমরা অনেকেই জানি, ইনসুলিন। হুম। কিন্তু কেবল ইনসুলিন কি ডায়াবেটিসের সাথে সম্পর্কিত, নাকি আরো অন্যান্য হরমোন আমাদের শরীরে আছে? আর কি কি প্যারামিটার আছে, কি কি বৈশিষ্ট্য আছে আমাদের শরীরের, যার সাথে আমরা ডায়াবেটিসের যে সিভিরিটি বা এটি কতখানি গুরুতর হবে সেটাকে সম্পর্কিত করতে পারি? এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের আজকের আলোচ্য বিষয় ডায়াবেটিস, ইনসুলিন এবং অন্যান্য হরমোন। এই বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ। তিনি সিনিয়র কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজি ইউনাইটেড হসপিটাল এবং তিনি প্রেসিডেন্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। We know exactly when সঙ্গে আবার witches শুরু are হয়ে গেল born. Four signs you're being অ্যাডভার্টাইজমেন্ট protected by আমি যদি witches from বেড়ে afar. জমির আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার এম সাইফুদ্দিন, মেডিসিন, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং তিনি সায়েন্টিফিক সেক্রেটারি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। ডাক্তার সাইফুদ্দিন, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমরা ডায়াবেটিসের সাথে সম্পর্কিত বিভিন্ন প্রসঙ্গে কথা বলবো। ডায়াবেটিস আমরা জানি যে অনেকেই বলছেন যে লাইফ লং ডিজিজ, কিন্তু আবার আমরা এটাও জানি যে কিছু কিছু ডায়াবেটিসের অনেক উপরের দিকে আছে, সেটাকে আবার আমরা কমাতেও পারি। অনেক প্রশ্ন মানুষের এই বিষয়ে, সবগুলো আমরা শুনবো। কিন্তু তার আগে অধ্যাপক হাফিজুর রহমান, ডায়াবেটিসকে একটু পরিচিত করে নিই মানুষের সাথে। রোগ হিসেবে আপনি কিভাবে এটাকে সংজ্ঞায়িত করবেন? তো এটাকে আমরা এইভাবে বলি যে এটা একটা দীর্ঘমেয়াদী একটা মেটাবলিক রোগ। আচ্ছা। এবং এই রোগের যে কি হরমোন সেটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন আমরা জানি আমাদের যে প্যানক্রিয়াসের একটা বিটা সেল থেকে এটা তৈরি হয়। এবং ইনসুলিনের সহজভাবে বললে আমরা বলতে পারি যে ইনসুলিনের যদি অভাব হয়, অর্থাৎ ইনসুলিন প্রোডাকশন যদি কমে যায় অথবা এর কার্যক্ষমতা কমে যায়, তাহলেই সাধারণত দেখা যায় যে কার্বোহাইড্রেট আমাদের শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মেটাবলিজমকে এফেক্ট করে এবং প্রধানত ব্লাড সুগারটা বেড়ে যায়। এবং এই ব্লাড সুগার বেড়ে যাওয়ার জন্যই বিভিন্ন অর্গানের ক্ষতি করতে পারে, যেমন চোখ, নার্ভ, কিডনি, আমাদের রক্তনালী, হ্যাঁ? তো এই যে জটিলতাগুলো তৈরি হয় এবং এইটাকে টোটালি আমরা এই রোগটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। অর্থাৎ প্রধানত ব্লাড সুগার বেড়ে যাওয়ার জন্য যে সকল জটিলতা হয়, এই জটিলতার হলো সবই এই ডায়াবেটিসের জন্য হয়ে থাকে। অনেক ধন্যবাদ। তো শুরুতেই ডায়াবেটিসের সংজ্ঞাটাকে দেখলেন যে ওনারা আ ডায়াবেটিস রোগটাকে পুরোপুরি ডিফাইন করেন বা সংজ্ঞায়িত করেন আপনার রক্তে কতটা চিনি রয়েছে তার উপর ভিত্তি করে। তো তার আগে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বললেন সেটি হচ্ছে ইনসুলিন হরমোন। তো ইনসুলিনের ঘাটতি হলে অথবা ইনসুলিন যদি যথাযথভাবে কাজ করতে না পারে তাহলেই এই চিনি বাড়ার ব্যাপারটা ঘটে। ইনসুলিন যদি ঘাটতি হয় সেই ব্যাপারটি ঘটে টাইপ 1 ডায়াবেটিসে। যেখানে দেহেও আমাদের মানে আমাদের রোগীর রোগীর প্যানক্রিয়াস এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে সেটার মধ্যে থেকে ইনসুলিন হরমোন আর উৎপাদন হয় না। তো ইনসুলিন হরমোন উৎপাদন না হলে ইনসুলিন হরমোনের অভাবে দেহে এই যে চিনির ব্যবস্থাপনা ঠিক মতন হয় না। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে সেটি হচ্ছে যে ইনসুলিন হরমোনটি কিন্তু আমাদের দেহের মধ্যে শক্তি জমা করার হরমোন। অর্থাৎ যদি আমরা আমাদের দেহে ইনসুলিন হরমোনটা প্রতিদিন উৎপাদিত না হয়,
তাহলে আমাদের দেহটা ক্ষয়ে যায়। দেহটাকে এ মানে যেই অবস্থায় আছে, সেই অবস্থায় যদি টিকিয়ে রাখতে হয়, তাহলেও আমাকে প্রতিদিন ইনসুলিন হরমোন আমার চাই। যদি সেটা না হয় তাহলে দেহটা ক্ষয়ে যায় এবং টাইপ 1 ডায়াবেটিক রোগীগণ যখন ইনসুলিন হরমোন আবিষ্কৃত হয়নি, তখন তারা মারা যেতেন আসলে এই কারণে। তাদের দেহ ইনসুলিন হরমোন তৈরি করত না এবং তাদেরকে যত খুশি আমরা খাওয়াতে পারি, কিন্তু সেই খাদ্য তাদের দেহে জমা হতো না। বরং দেহে জমে থাকা যে যা ছিল পেশি, চর্বি যাই ছিল সেগুলো ক্ষয় হতে মানুষটা শুকিয়ে হাড্ডিসার হয়ে তারপরে একসময় মারা যেত। তো আ এখন ইনসুলিন না থাকাটা হচ্ছে একটা সমস্যা। আর ২য় যে কথাটা তিনি বললেন যে, ইনসুলিন যদি ঠিক মতন কাজ করতে না পারে। এখন এই জায়গাটা একটু ট্রিকি। এই জায়গাটা উনারা শুধু এইটুকু বলেই ছেড়ে দেন। কিন্তু এটা আসলে একই সঙ্গে ২ টো ঘটনা ঘটে। যখন ইনসুলিনটা সঠিকভাবে কাজ করতে পারে না, তখন আমাদের দেহ অতিরিক্ত ইনসুলিন উৎপাদনের মাধ্যমে এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করে। এবং টাইপ 2 ডায়াবেটিসে সেই ঘটনা ঘটে। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে রোগীর দেহে ইনসুলিন সঠিকভাবে কাজ করে না। কিন্তু একই সঙ্গে তার দেহে মাত্রাতিরিক্ত ইনসুলিন মানে স্বাভাবিক মাত্রা থেকে ৪, ৫, ৭ গুণ ইনসুলিন তার দেহে আ থাকে, প্রবাহমান থাকে। আর এই যে অবস্থাটা, এই অবস্থায় এই প্রবাহমান যে ইনসুলিন, অতিরিক্ত ইনসুলিন এটা আসলে এই রোগীর জন্যে অত্যন্ত ক্ষতিকর হয়। কারণ মাত্রা মতন ইনসুলিন ছাড়া একটু আগে আমি বলেছি মানুষ বাঁচে না। কিন্তু মাত্রাতিরিক্ত ইনসুলিন আমাদের বিভিন্ন অঙ্গের খুব ক্ষতি করে। এটাও এখন প্রমাণিত। তো ফলে এই একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইনসুলিন ঠিক মতন কাজ করছে না, ফলে রক্তে চিনি বাড়ছে। কিন্তু একই সঙ্গে দেহের মধ্যে ইনসুলিন কিন্তু উৎপাদিত হয়ে আছে অনেক বেশি। তো এই অবস্থাটা যদি আমরা না বুঝি যে টাইপ 2 ডায়াবেটিসে আসলে রোগীর দেহে ইনসুলিন আছে অত্যন্ত বেশি, কিন্তু সেটা ঠিক মতন কাজ করছে না কিছু অঙ্গে। কারণ যদি একটু ভেবে দেখেন তাহলে দেখবেন যে টাইপ 2 ডায়াবেটিক রোগী মোটা তো ঠিকই হয়, তাই না? তো তার মানে খাবারের যে চিনি, সেই চিনিটাকে ইনসুলিন ছাড়া তো সেটা চর্বিতে রূপান্তর হয় না। মানে কোষের ভেতরে চিনি ঢুকবে, তারপরেই তো সেটাকে আমাদের কোষগুলো আ প্রসেস করে চর্বিতে রূপান্তর করবে। তো চর্বি তো তৈরি হয়। তার মানে কোষের ভেতরে চিনিটা তো প্রবেশ করে। তো প্রবেশ যদি করতে হয় তাহলে ইনসুলিনের কাজ করতে হয়। তো তার মানে হচ্ছে যে অ্যা এই ইনসুলিনটা যে আমরা বলি কাজ করে না, সেটা কিন্তু সব জায়গায় একইভাবে কাজ করে না তাও নয়। কলিজায় ঠিক মতন কাজ করে না। আমাদের পেশিগুলোর মধ্যে ঠিক মতন কাজ করে না। কিন্তু চর্বি কোষের ক্ষেত্রে ইনসুলিন চমৎকারভাবে কাজই করে এবং ইনসুলিন যত বেশি থাকে আমাদের চর্বি কোষ তত বেশি দ্রুত চর্বি জমা করে এবং একটা সময়ে চর্বি কোষও আর ইনসুলিনের সংকেতেও এই চিনি শুষে নিতে পারে না। তার কারণ হচ্ছে তারা জায়গা থাকে না। তো জায়গা না থাকলে নতুন করে যে চর্বি সে জমা করবে তার ভেতরে, তার উপায় থাকে না। তখন পুরো দেহটা হয় ইনসুলিন রেজিস্ট্যান্ট। মানে ইনসুলিনের সংকেতে তখন পুরো দেহটাই হয়তো কাজ করে না। কিন্তু এটা ঘটতে সময় লাগে। আর রক্তে চিনি বাড়ার ব্যাপারটা সাধারণত এই চর্বি আমাদের দেহের চর্বিগুলো ইনসুলিন রেজিস্ট্যান্ট হওয়ার আগ পর্যন্ত হয় না। তো আ যখন আমাদের রক্তে চিনি বেড়েছে এটা ধরা পড়ে, তখন কিন্তু আসলে ডায়াবেটিস রোগটা অনেক দূর এগিয়ে গিয়েছে। যাই হোক, আশা করি ডায়াবেটিস রোগটার টাইপ 2 এর সমস্যাটা আপনারা এই কথাগুলো মাথায় রাখবেন যে টাইপ 2 ডায়াবেটিসে রোগীর রক্তে ইনসুলিন আছে অনেক বেশি, কিন্তু সেটা সব অঙ্গে সঠিকভাবে কাজ করছে না। ব্লাড সুগার, তার সাথে ইনসুলিন এগুলোর সাথে সম্পর্ক করে আমরা খুব চমৎকার সংখ্যাটা জেনে নিলাম। ডক্টর এম সাইফুদ্দিন, আমরা ডায়াবেটিসের যখন শুনি কেউ আক্রান্ত হয়েছে, তখন অনেক সময় শুনি কেউ বলছেন এটি উচ্চ মাত্রার ডায়াবেটিস। আবার কখনো শুনি নিয়ন্ত্রণে নাই এমন একটা। কেউ বলছেন আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, কন্ট্রোলে আছে। এগুলো দ্বারা আসলে কি বোঝানো হয়? মানুষ কি বুঝবে এটাকে? ধন্যবাদ। প্রফেসর হাফিজুর রহমান স্যার ইতিমধ্যেই বলছে ডায়াবেটিস একটা দীর্ঘমেয়াদী রোগ। যখনই একজন মানুষের ডায়াবেটিস ধরা পড়ে আমরা রোগীদের তখন কিছু টার্গেট সেট করে দিই হ্যাঁ। যে আপনার ডায়াবেটিস আছে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রিত আছে কিনা? তো আমরা সাধারণত রোগীদের বলি এবং আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে রিকমেন্ডেশন খালি পেটে ব্লাড সুগার থাকতে হবে 4.4 থেকে 7.3 এবং ভরা পেটে মানে খাবার শুরু করার 1 থেকে 2 ঘন্টা পরে ব্লাড সুগার থাকতে হবে 10 এর কম এবং ডায়াবেটিসের 3 মাসের এভারেজ একটা প্যারামিটার আমরা পরীক্ষা করি যেটা HbA1c বলে সেটা 7 এর কম থাকতে হবে। কিন্তু এখানে একটা কথা আমি অবশ্যই যোগ করতে চাই। Hey, saw you আবার watch my prof অ্যাডভার্টাইজমেন্ট fitness রে, এই class, but you didn't অ্যাডভার্টাইজমেন্টে pick up the জ্বালায়া course. I খাইলো। don't know if you're busy class or just weren't ready, but I'm gonna start showing you. ব্যক্তিভেদে এবং মানুষের কোমোবিডিটি, বয়স এবং শারীরিক জটিলতার উপর ডিপেন্ড করে কারো ক্ষেত্রে ডায়াবেটিস কিন্তু আমরা একটু টাইট কন্ট্রোল করতে চাই, কাউকে একটু অল্প টাইট কন্ট্রোল করতে মানে একটু ছাড় দিতে চাই। খুব স্বাভাবিক, যারা খুব বয়স্ক, যাদের মৃত্যু ঝুঁকি বেশি বা ক্যান্সার আক্রান্ত, যাদের লাইফ স্প্যান কম, তাদের ক্ষেত্রে আমরা কিছুটা ছাড় দিই। HbA1c যেটা 7 এর কম বললাম সেটা আমরা 8 সাড়ে 8 এলাও করি। কিন্তু একদম ইয়াং হেলদি কোনো কোমোবিডিটি নাই, তাকে একটু টাইট কন্ট্রোল করি। সুতরাং আপনার যে এন্ডোক্রাইনোলজিস্ট আপনাকে চিকিৎসা করছে রোগীকে, উনি রোগীকে বলে দিবে যে আপনার জন্য আমার টার্গেট হচ্ছে এই। সুতরাং এই যে রোগীদের বোঝানো, তাদেরকে টার্গেট ফিক্স করে দেওয়া এবং পেশেন্ট এডুকেশন, এটাই দেখা যাচ্ছে এখন উন্নত দেশে ডায়াবেটিস চিকিৎসার one of the important parameter to be considered. Thank you. অনেক ধন্যবাদ। এটি
এই ওনার কথা শুনে ২ টো আপত্তি এখানে। প্রথমত যে অ্যাম টাইপ ডায়াবেটিসের ক্ষেত্রে উনি যেটা বললেন যে অসুস্থ রোগী হলে, অ্যা ক্যান্সার রোগী হলে তাদের যেহেতু লাইফ স্প্যান কম, সেজন্যে বা বয়স্ক হলে তাদের যেহেতু আর বেশিদিন সময় নেই, সেজন্য তাদের HbA1c টাকে উনারা আরেকটু বেশিও অ্যালাউ করেন। যেটা আমার কাছে ঠিক ভালো লাগলো না। কারণ হচ্ছে অ্যাম আপনি চিকিৎসক হিসেবে কে কতদিন বাঁচবে সেটা তো আপনার জানা নেই। সেটা আম বা সেইভাবে রোগীকে যদি আপনি ভিন্ন করে ক্যান্সার রোগী তিনি যে সেরে উঠবেন না তার তো নিশ্চয়তা নেই। তো আপনি সেক্ষেত্রে তার এই চিনির মাত্রাটা একটু বেশি হলেও দোষ নেই। এইরকমভাবে যদি করেন সেটা তো আ গ্রহণযোগ্য বা চিকিৎসক হিসেবে সেটা ঠিক ন্যায় কিনা আম সেটা আমার মনে একটা প্রশ্ন আ ওঠে আরকি। তো আ আরেকটা ধারণা যেটা উনি আলোচনা করলেন সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। ডায়াবেটিসের কথাতে ১ম এই সবাই বলেন নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিসের মূল সমস্যা হিসেবে বলছেন চিনি। চিনি বলতে এখানে গ্লুকোজ। তো রক্তের গ্লুকোজ মেপেই কিন্তু আমরা ডায়াবেটিস পরিমাপ করি। চিনি বললে এখন থেকে গ্লুকোজটাকেই বুঝবেন। তো মাফ করবেন। তো গ্লুকোজ নিয়ন্ত্রণের কথা উনারা বলছেন এবং আ গ্লুকোজ নিয়ন্ত্রণের সবথেকে সহজ, সবথেকে কার্যকর যে উপায়, সেটি হচ্ছে খাবার থেকে গ্লুকোজ বাদ দিয়ে দেওয়া। কারণ আমাদের দেহে রক্তে বা টাইপ 2 ডায়াবেটিক রোগীদের রক্তে যে অতিরিক্ত চিনিটা আসে, সেই চিনিটা আসে আমাদের খাবারের শর্করা অংশ থেকে। কারণ খাবারের শর্করা অংশটা হজম হয়ে যাবার পরে সেটা গ্লুকোজে রূপান্তর হয়। সুতরাং আমরা সেখান থেকে এই আম গ্লুকোজটা পাই। তো তাহলে ১ম এ আমরা গ্লুকোজ খাবার খাচ্ছি অথচ এই ডায়াবেটিক রোগীর দেহ গ্লুকোজকে ঠিক মতন ব্যবস্থাপনা করতে পারে না। তাহলে কেন খাচ্ছি? আর তারপরে এটা খেয়ে রক্তে যখন চিনি বেড়ে গেল, আ তখন সেটাকে নিয়ন্ত্রণ করার জন্যে আবার বিভিন্ন ঔষধ, এই কৌশল, সেই কৌশল এগুলো করছি। তো তাহলে যদি একটু খেয়াল করে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে বিষয়টা একটা বোকামির মতন হচ্ছে। ১ম এই আমরা গ্লুকোজ খাইয়ে রোগীর রক্তে চিনি বাড়িয়ে তারপরে হাজার রকমের ঔষধ দিয়ে চেষ্টা করছি তার চিনি কমানোর। কেন বাবা? তার থেকে বরং রোগীকে যদি বলে দিই আপনি শর্করা জাতীয় খাবার খাবেন না, তাহলে তার রক্তে চিনি বাড়বে না। চিনি না বাড়লে তার আর কোনো ক্ষতি হবার রক্তের চিনি বেড়ে গিয়ে যে ক্ষতিগুলো হচ্ছে ওনারা দাবি করেন, সেটার দরকার পড়বে না। আর ডায়াবেটিসের নিয়ন্ত্রণের দরকারও পড়বে না। কারণ রক্তে চিনি তো স্বাভাবিক মাত্রায় থাকবে। এখন এই কথাটিও অনেকে প্রশ্ন করবেন যে, আমি শর্করা না খেলে আমার রক্তে চিনি স্বাভাবিক মাত্রায় থাকবে কি করে? এটাই মজার ব্যাপার। আমাদের কলিজা কিন্তু নিজেই গ্লুকোজ উৎপাদন করতে পারে। গ্লুকোনিওজেনেসিস নামে একটি প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ায় আমাদের কলিজা আম গ্লুকোজ উৎপাদন করতে পারে যখন প্রয়োজন হয়। তার মানে এটা হচ্ছে একটা চাহিদা নির্ভর ব্যবস্থা। যদি দেহের কোথাও গ্লুকোজের প্রয়োজন পড়ে এবং আমাদের মস্তিষ্ক আমাদের কলিজাকে সেই সংকেত পাঠায় যে আমার গ্লুকোজ দরকার, তখন আমাদের কলিজা যতটুকু গ্লুকোজ দরকার ততটুকু গ্লুকোজ তৈরি করে রক্তের মধ্যে মিশিয়ে দেয়। ফলে যেই কাজটা হওয়ার দরকার সেই কাজটা হয়ে যায়। অথচ রক্তের চিনির মাত্রা কিন্তু স্বাভাবিকের তুলনায় বাড়ে না। সাংঘাতিক বেড়ে যে খাবার খেলে যেভাবে সাংঘাতিক বেড়ে যায়, এরকম বাড়ে না। তো তাহলে আমরা যদি খাবার থেকে শর্করা বাদ দিয়ে দিই, তাহলেই ঝামেলা মিটে যায়। আর যেহেতু আমাদের দেহের ভেতরে এই গ্লুকোজ প্রয়োজন মাফিক তৈরি হয়, সুতরাং আশা করি বুঝতে পেরে থাকবেন যে সারা জীবন শর্করা জাতীয় খাবারও যদি কেউ না খায়, সুস্থ হোক আর ডায়াবেটিক রোগী হোক, সে সারা জীবনে যদি ১ কণা শর্করাও না খায়, তাহলেও তার কোনো ক্ষতি হবে না। কারণ তার লিভার তার প্রয়োজন মতন গ্লুকোজ উৎপাদন করে তার চাহিদা মিটিয়ে দেবে। তো সেটা হচ্ছে তাহলে ডায়াবেটিস ম্যানেজমেন্টের সবথেকে সহজ পথ। তবে এই পথটা টাইপ 2 এর ক্ষেত্রে বেশি কার্যকর। টাইপ 1 এর ক্ষেত্রেও কার্যকর কিন্তু টাইপ 1 এর চিকিৎসার জন্য তো ইনসুলিন আমাকে নিতেই হবে। তো টাইপ 2 এর ক্ষেত্রে এটি বেশি কার্যকর এই কারণে যখন আমরা এই চিনি খাওয়া বন্ধ করে দেই, চিনি বা শর্করা জাতীয় খাবার আমি খাবো না, তখন হয় কি রক্তে চিনি যেহেতু আর বাড়ে না, মানে বেড়ে থাকে না, সে কারণে এই ইনসুলিন হরমোনটার প্রয়োজন পড়ে না। তো আগে যেরকম বলেছি যে টাইপ 2 ডায়াবেটিক রোগীদের রক্তে ইনসুলিন থাকে মাত্রাতিরিক্ত। তো ইনসুলিনটা আসে যখন চিনিটা বাড়ে। আর চিনিটা বাড়লে তখন অতিরিক্ত ইনসুলিন আসে। তা আমি যদি রক্তে চিনি না বাড়াই, তাহলে অতিরিক্ত ইনসুলিন আসার প্রয়োজনই থাকবে না। ফলে রক্তে ইনসুলিনের মাত্রাটা আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে এবং ইনসুলিন কাজ করছে না যে দাবিটা একটু আগে আমরা করলাম, সেই সমস্যাটাও
আস্তে, আস্তে সমাধান হতে শুরু করে। ১০০ ভাগ সেরে যাবে এই কথা বলা যায় না। কিন্তু এমন পর্যায়ে চলে আসে যেখানে রোগী কোনো ঔষধ না খেয়ে যদি খাবার থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেয়, তাহলে কোনো ঔষধ ছাড়াই সে সুস্থ জীবন যাপন করতে পারে। তো এখন সেটা কি অ্যা কাম্য নয়? সেটা একটা ভালো সমাধান কি নয়? আপনার যদি শর্করা জাতীয় খাবার শুধু খাওয়া বাদ দিয়ে দিলে যদি আপনার দেহটা সুস্থ থাকে, ডায়াবেটিস জনিত যে জটিলতাগুলো, হৃদরোগ, কিডনি রোগ, চোখের রোগ এগুলো যদি না হয়, তাহলে সেটাই তো করা উচিত আমাদের, তাই না? কারো হয়তো প্রশ্ন আসতে পারে, আমি তো আর্থিক কারণে পারি না। যে যতটা পারেন, আপনার আর্থিক অবস্থা যদি এমন হয় যে আপনি শর্করা ছাড়া অন্য কিছু খাবার খেতে পারেন না, কেনার আপনার সাধ্য নেই, তাহলে পরিমাণ কমিয়ে খান। আর অ্যাম উপোস করুন, মানে রোজা রাখুন। এইরকম যদি করেন তাহলেও দেহটা এই অতিরিক্ত গ্লুকোজের প্রভাব থেকে মুক্ত থাকবে। তো সেইভাবে করে সুস্থ থাকার চেষ্টা করবেন। তো যে যেখানে আছেন যে অ্যা মানে যার যে অবস্থান সেখান থেকে এই শর্করাটাকে কমিয়ে দিয়ে অথবা একদম খাওয়া বন্ধ করে দিয়ে আমরা কিন্তু সুস্বাস্থ্য ফিরে পেতে পারি এবং ডায়াবেটিসটাকে তখন আর ওই ঔষধ খেয়ে নিয়ন্ত্রণের দরকার পড়ে না। কারণ তখন আমার দেহে আসলে ডায়াবেটিস থাকবেই না। আমি যদি রক্তে চিনি নাই বাড়াই তাহলে চিনি বাড়বে কোত্থেকে? তাই না? তো ব্যাপারটা এইভাবে বিষয়টিকে বিবেচনা করাও দরকার। আমার ধারণা অনেকেরই জানা ছিল না যে কেননা পার্সোনালাইজ করার মতো একটা বিষয় আছে। ব্যক্তিভেদে জিনিসটাকে খানিকটা একটু আলাদা করা। আমি আসলে ওই প্রশ্নটা একটু নিতে চাই আপনার কাছ থেকে। এই যে যখন কেউ বলছে যে অনেক উচ্চ লেভেলে আছে। আমার ডায়াবেটিস হাই এটা বলছে। সেটি আসলে কেমন হাই হলে সেটাকে আমি অনেক হাই বলব। আর কতখানি হাই হলে সেটাকে আমি বলছি ঠিক আছে মডারেট নিয়ন্ত্রণের ভিতরে আছেন। এটি কিভাবে ধন্যবাদ। ডায়াবেটিসে যেসব রোগীরা ওষুধ পাচ্ছে, অনেক রোগীদের ধারণা যারা ইনসুলিন পাচ্ছে, স্পেশালি যাদের অনেকের ধারণা যাদের একটু বেশি ইনসুলিন লাগছে, তারা ধারণা করছে আমার ডায়াবেটিস হাই। এটা রোগীরা বলছে একদিকে। আরেকদিকে রোগীরা বলছে তারা ইনসুলিন বা মুখে ওষুধ খাচ্ছে কিন্তু তার ব্লাড সুগার সে কন্ট্রোল করতে পারছে না। খালি পেটে যেমন গতকাল একজন রোগী দেখলাম তার খালি পেটে হচ্ছে 20, ভার পেটে 24। সে এসে বলছে আমাকে স্যার আমার ডায়াবেটিস হাই। সুতরাং হাই বলতে রোগীর কাছ থেকে একটু ক্লিয়ার হতে নেবে। হাই বলতে সে কি বোঝাতে চাচ্ছে? তার ব্লাড সুগার আনকন্ট্রোল দ্যাট মিনস হাই, অথবা তার বেশি ওষুধ লাগছে অথবা বেশি পরিমাণে ইনসুলিন লাগছে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। তো আমরা সাধারণত রোগীদের বলি ডায়াবেটিসের চিকিৎসায় কতটুকু ওষুধ বা কি পরিমাণ ইনসুলিন লাগছে দ্যাট ডাজন্ট ম্যাটার। আমরা আমাদের টার্গেটে পৌঁছাতে পারছি কিনা সেটা হচ্ছে ইম্পোর্টেন্ট। তো এই কথাটা সাংঘাতিক রকমের ভুল কথা। একজন এন্ডোক্রিনোলজিস্ট হিসেবে ডাক্তার সাইফুদ্দিন যে এই কথাটি বললেন, অ্যা এই কারণে অ্যা এন্ডোক্রিনোলজি সোসাইটির যে মূলমন্ত্র, সেই মূলমন্ত্র মাফিক উনার চিকিৎসক হওয়া আসলে উচিত না। কথাটা একটু বেশি শক্ত কথা বলে ফেললাম। এটা গ্যারি টবস নামে যে একজন সাংবাদিক যিনি এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে এই পৃথিবীতে এই যে ডায়াবেটিসের যে মানে সীমিত শর্করা ভিত্তিক খাদ্যাভ্যাসের মাধ্যমে ডায়াবেটিসের যে পরিবর্তন করা সম্ভব, এই ধারণাটি পৃথিবীর সামনে উপস্থাপন করতে গ্যারি টবসের একটা বিশাল ভূমিকা রয়েছে। তো তিনি সাংবাদিক কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিস্তর গবেষণা করেছেন। তো তার মুখে সেদিন শুনলাম তিনি বলেছেন যে এন্ডোক্রিনোলজিস্ট যারা, তারা কিন্তু এই প্রতিজ্ঞা করে আসেন। তাদের এন্ডোক্রিনোলজিস্ট হিসেবে প্রশিক্ষণ নিলে তারা এই প্রতিজ্ঞা করে আসেন যে দেহের মধ্যে কোনো হরমোন যদি বেড়ে থাকে, তাহলে সেটাকে তারা কমাবেন। আর যদি কোনো হরমোন কমে গিয়ে থাকে, তাহলে সেটাকে তারা বাড়াবেন। অর্থাৎ কিভাবে বাড়ানো যায় যেখানে কম আছে এবং কিভাবে কমানো যায় যেখানে বেড়ে আছে, এই কাজটা উনারা করবেন এবং এর উল্টোটা করবেন না। এটাই হচ্ছে এন্ডোক্রিনোলজিস্টের আ মূল লক্ষ্য। তো আ টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে উনারা বলছেন যে যাকে ইনসুলিন ইনজেকশন দেয়া হচ্ছে, আ তার ক্ষেত্রে তারা মনে করেন যে আমার অবস্থাটা একটু খারাপ হয়তো। তার অবস্থা আসলে কিন্তু খুব খারাপ। তো তার অবস্থাটা খারাপ। আবার যিনি বেশি ওষুধ খাচ্ছেন, তো উনি বললেন যে রক্তে চিনির মাত্রা ঠিক থাকলে কতটা ঔষধ খেয়েছেন সেটা বিষয় নয়। আর এই কথাটি যেহেতু টাইপ 2 ডায়াবেটিসের রোগের ক্ষেত্রে রক্তে অতিরিক্ত ইনসুলিন এমনিতেই থাকে, তার উপরে উনি বাইরে থেকে আরো ইনসুলিন দিয়ে যদি রক্তে চিনির মাত্রাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তাহলে তিনি এন্ডোক্রিনোলজি যে বিভাগ, চিকিৎসা বিজ্ঞানের এই যে হরমোনবিদ্যা বিভাগের যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্রের বিপরীতে গিয়ে কাজ করছেন। তিনি যেই রোগীর গায়ে ইনসুলিন বেড়ে আছে সেটাকে কমানোর চেষ্টার পরিবর্তে সেটাকে বাইরে থেকে ইনজেকশন দিয়ে আরো ইনসুলিন দিয়ে সেটাকে আরো বাড়িয়ে দিচ্ছেন। তাতে রক্তের চিনি স্বাভাবিক পর্যায়ে নেমে আসছে, কিন্তু রোগীর অবস্থা আরো খারাপ হচ্ছে। রোগীর স্বাস্থ্যটা আরো খারাপ হবে। এর থেকেই অতিরিক্ত ইনসুলিনের কারণে রোগীর হৃদরোগ হবে, কিডনি রোগ হবে, চক্ষু যাবে, ব্রেইন কাজ করবে না, হাড্ডি নষ্ট হবে, ত্বকের সমস্যা হবে, অনেক রকমের অসুখ হবে। মানসিক রোগ হবে, ক্যান্সার হবে, অনেক রকমের রোগ হবে। তো তার মানে চিকিৎসক হিসেবে উনি এই কাজটা কিন্তু আসলে করতে পারেন না। আর এটা করে নিজেকে এন্ডোক্রিনোলজিস্ট দাবি করতে পারেন না। এখন যাবো কোথায়? কার কাছে বলব? ওনারাই হচ্ছেন দেশের সবথেকে নামকরা এন্ডোক্রিনোলজিস্ট। পাশে ডক্টর হাফিজুর রহমান বসে আছেন। তিনিও তো এই কথা শুনে যে প্রতিবাদ করবেন, তা তো করলেন না। তিনিও এই ধারাতেই চিকিৎসা করেন। তো দেশে যারা চিকিৎসক তারাই যদি এই রকমের অপচিকিৎসা
তাদের যে তাদের যে বিশেষায়িত যে চিকিৎসার যেই অংশে তারা বিশেষভাবে প্রশিক্ষিত, সেই অংশের যে মূল মন্ত্র তারা যদি তার বিরুদ্ধে কাজ করেন, তখন আমরা যাবো কোথায়? ডায়াবেটিস যেহেতু এখানে আমরা আগে যেমন এখন ডায়াবেটিস চিকিৎসা আমরা 4D ম্যানেজমেন্ট বলছি। ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন, ড্রিম মানে ঘুম। এই 4টা কম্পোনেন্টের সমন্বিত চিকিৎসাই হচ্ছে ডায়াবেটিস। সুতরাং কোনো রোগী যখন বলবে যে তার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না অথবা বেশি ওষুধ অথবা বেশি পরিমাণে ইনসুলিন লাগছে, তখন আমরা রোগীদের একটু বোঝার চেষ্টা করি তার হয়তো এই যে 4টা স্টেম তার মধ্যে কোথাও হয়তো গ্যাপ হচ্ছে কিনা। আচ্ছা। হয়তো তার ডায়েটের কিছু মডিফিকেশন দরকার, হয়তো তার ঘুম, স্ট্রেস এগুলো হয়তো একটা ফ্যাক্টর আছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে কোথাও কোনো গ্যাপ আছে কিনা। সুতরাং রোগীর কাছ থেকে বিস্তারিত শুনে ইভালুয়েট করি, তারপর আমরা সেটা ম্যানেজ করার চেষ্টা করি। অনেক, অনেক ধন্যবাদ। যে এইভাবে যে চিন্তা করা যায় যে ডায়াবেটিসের ব্যাপারে এই বিষয়গুলোকে এড়িয়ে করে নিয়ন্ত্রণে রাখার যে চেষ্টাটা, মনে হয় অনেকে একটু আশাবাদী করবে যে আমার আসলে অনেক অপশন আছে জিনিসটা নিয়ে চিন্তা করার। শুধু একটা জিনিস না যে আমি শুধু ইনসুলিন নিয়েই এটাকে কন্ট্রোল করতে হবে। আমরা অধ্যাপক হাফিজুর রহমান আপনার কাছে আসি। যে ডায়াবেটিসের সাথে আপনি যখন সংজ্ঞা দিচ্ছিলেন, পরিচয় করছিলেন, ইনসুলিনের প্রসঙ্গটা এসে অবধারিতভাবে আসে। কিন্তু আরো কি কোনো হরমোন আছে? অনেক রকম হরমোন আমাদের শরীরে। তাদের কি কোনো সম্পর্ক আছে ডায়াবেটিসের সাথে? তারাও কি ডায়াবেটিসকে প্রভাবিত করতে পারে ভালোভাবে নাকি একটু খারাপের দিকেই থাকবে? ধন্যবাদ আপনাকে। তো আমরা যেটা বলছিলাম যে ডায়াবেটিস আমরা একটা সংজ্ঞা দিলাম যে প্রধান কারণে সুগারটা বেড়ে যাচ্ছে। এখানে প্রধান হরমোন হলো ইনসুলিন। তো আমরা এই ডায়াবেটিসকে সাধারণত আমরা 4 ধরনের ডায়াবেটিস বলি। টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, কারণ ভিত্তিক, হ্যাঁ? কারণ ভিত্তিক ডায়াবেটিস এবং গর্ভকালীন ডায়াবেটিস। তো টাইপ 1 ডায়াবেটিস যেটা এটা সাধারণত আমরা বলি যেখানে ইনসুলিনের অভাব থাকে। হ্যাঁ? তার শরীরে ইনসুলিন থাকে না। এটা টাইপ 1। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা বলি যে ইনসুলিনের তুলনামূলকভাবে শরীরে কম তৈরি হয় এবং ইনসুলিনের রেজিস্ট্যান্স থাকে। ইনসুলিনের কার্যক্ষমতা কমে যায়। আচ্ছা। কিন্তু এই যে এটা একটা ফাঁকিবাজি কথা। তুলনামূলকভাবে কম তৈরি হয়। তুলনামূলকভাবে কম তৈরি হয় কিসের তুলনায়? এর কথা আমি আগেও বলেছি এবং এই কথাটা শুনলেই এই এন্ডোক্রিনোলজিস্টদের সঙ্গে আমার মনে হয় গিয়ে খামচে গিয়ে ওনাদের চুল ধরি যে উম তুলনামূলকভাবে কমটা মানে কি? এটাকে ইংরেজিতে বলে রিলেটিভ অ্যাম কি যেন? ডেফিসিয়েন্সি। রিলেটিভ ডেফিসিয়েন্সি অর্থ হচ্ছে যে যত মানে চিনিটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য যতটা ইনসুলিন দরকার হতো, ততটা ইনসুলিন তৈরি হচ্ছে না। কিন্তু এই কথাটাতে ইনসুলিন দেহে আসলে কতটা তৈরি হয়েছে সে কথা উল্লেখ করা হয় না। তো ব্যাপারটাকে যদি এভাবে সহজ করে বুঝাই তাহলে ধরুন একজন টাইপ 2 ডায়াবেটিক রোগী তার উম না তুলনাটা ওইখান থেকে শুরু করি। একজন সুস্থ মানুষ। তিনি একটা বিস্কিট খেয়েছেন। এই বিস্কিটের মধ্যে যে পরিমাণ চিনি ছিল সেই চিনিটাকে সামলানোর জন্যে সুস্থ মানুষটার ১ ফোঁটা ইনসুলিন প্রয়োজন। এখন টাইপ 2 ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে কি হয় দেখুন, একই বিস্কিট সেই একই বিস্কিট এই টাইপ 2 ডায়াবেটিক রোগী খেলে তার দেহে ৪ ফোঁটা ৫ ফোঁটা ইনসুলিন তৈরি হচ্ছে। রক্তের মধ্যে প্রবাহিত হচ্ছে। কিন্তু এই বিস্কিটের যে চিনিটা, সেটাকে দেহের মধ্যে পেশির মধ্যে ঢুকিয়ে দেওয়া, কলিজার মধ্যে জমিয়ে রাখা বা চর্বি আকারে জমিয়ে রাখা, সেই কাজটা হচ্ছে না। তো তখন উনারা বলছেন যে, যদি এই ৪ ফোঁটার পরিবর্তে ৭ ফোঁটা হতো, তাহলে এই চিনিটা কাজ করত। চিনিটা দেহের মধ্যে ঢুকে পড়ত। তো তাহলে ৪ ফোঁটার জায়গায় ৭ ফোঁটা হলে যেহেতু কাজ করত, তার মানে এই দৃষ্টিকোণ থেকে ৭ ফোঁটা যে হয়নি, এটা তো একটা অভাব। ৭ ফোঁটা হলে তো কাজ হতো। তো সেই সূত্রে এটা একটা অভাব। অথচ সুস্থ একজন মানুষের তুলনায় কিন্তু ৪ ফোঁটা হচ্ছে তার মাত্রার ১ ফোঁটার তুলনায় এটা ৪ গুণ। তো তাহলে ৪ গুণ বেড়ে থাকা এই হরমোনটা মানুষটার দেহে অন্য যে ঝামেলাগুলো করবে সেগুলো তো ভাবতে হবে। কিন্তু উনারা এই কথাটাকেই এইভাবে এড়িয়ে যান। ফাঁকি দিয়ে যান। তো ফলে রোগী থাকে খানিকটা আম মানে রোগীকে এখানে ওই আ মুরগি বানিয়ে দেয়া হয় আরকি। যে রোগীকে যদি বোঝানো হতো যে আপনার দেহে আসলে মাত্রাতিরিক্ত ইনসুলিন তৈরি হচ্ছে, তারপরেও কাজ হচ্ছে না। তো তাহলে মাত্রাতিরিক্ত ইনসুলিন কেন তৈরি হচ্ছে এবং কিভাবে সেটাকে স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনা যায়, সেই প্রশ্নটা আসতো। আর এন্ডোক্রিনোলজিস্ট হিসেবে উনারও দায়িত্ব হচ্ছে এটাকে স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনা। এইটা উনার ১ নম্বরের কাজ। কিন্তু উনি এই বিষয়টাকে রোগীর সামনে না দেখিয়ে রোগীকে দেখালেন আরেকটা এই শুভঙ্করের ফাঁকি। যেই ফাঁকির কারণে রোগীও তাকিয়ে আছে চিনির দিকে, উনিও রোগীকে বোঝাচ্ছেন চিনির দিকে। উনি আরো ইনসুলিন দিলে চিনি কমে। রোগী মনে করে চমৎকার চিকিৎসা। অথচ এই অতিরিক্ত ইনসুলিন দিয়ে কিন্তু উনি রোগীকে আসলে মেরে ফেলছেন। কারণ ইনসুলিন ট্রিটমেন্টে এটা গবেষণায় প্রমাণিত। প্রমাণিত মানে হচ্ছে বিভিন্ন গবেষণায় এটা দেখা গেছে যে যারা ইনসুলিন বেশি ব্যবহার করে, ডায়াবেটিক রোগী যারা ইনসুলিন ব্যবহার করে, তারা যারা ইনসুলিন ব্যবহার করে না, তাদের তুলনায় বেশি অসুস্থ হয়, বেশি মরে। যারা ইনসুলিন ব্যবহার করছেন, তাদের মধ্যে যারা কম ইনসুলিন ব্যবহার করে, তারা কম মরে। যাদের ইনসুলিন মাত্রা বেশি, তারা বেশি মরে। তার মানে ইনসুলিনটা আমাদের দেহে নেতিবাচক প্রভাবও আছে। মাত্রা মতন এটা অতি জরুরি। কিন্তু মাত্রাতিরিক্ত হয়ে গেলে অত্যন্ত ক্ষতিকর। তো এই কথাটা উনারা বুঝিয়ে বলেন না। উনারা বললেন তুলনামূলকভাবে কম। যেটা একটা ফাঁকিবাজি, যেটার মাধ্যমে উনারা আসলে টাইপ 2 ডায়াবেটিক রোগীর রোগটা যেন না সারে, ইনফেক্ট উনারা তো সারাতে পারেন না। কারণ ইনসুলিন কমানোর কোনো ঔষধ উনাদের হাতে নাই। তো সেজন্য উনারা এই বিষয়টাকে একটু পাশে সরিয়ে দিয়ে তারপরে আম অ্যা ওই যে বলে না যে চাবি হারিয়েছে বাড়িতে, কিন্তু লোকটা এসে রাস্তার এই ল্যাম্প পোস্টের তলায় চাবি খুঁজছে। তো তখন পাশে আরেকজন দেখে জিজ্ঞেস করছে, "কি খোঁজেন ভাই?" বলে, "ভাই চাবিটা খুঁজছি।"
তো চাবিটা তো কোথায়? পড়ছে কোথায়? কয় বাড়িতে। তো ভাই তো বাড়িতে চাবি পড়ছে আপনি রাস্তায় খুঁজতেছেন কেন? বাড়িতে ভাই লাইট নাই। তো এজন্য রাস্তায় লাইট আছে তো তাই রাস্তায় খুঁজি। আহাম্মক কি কারবার না? তো এটা হলো যে বেসিক। তো এটা আমরা একসময় সবাই মিলে জানতাম। কিন্তু এখন দেখা গেছে না, এখানে আরো অনেক হরমোনের এখানে কাজ আছে। এখন বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে যে অমিনাস অক্টেট। অক্টোপাসের ৮ টা পায়ের মতো ৮ টা মেকানিজম, অনেক মেকানিজম। এখানে আরো কিছু এই টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আরো বেশ কিছু হরমোনের এখানে রোল আছে। যেমন খাদ্যনালী থেকে একটা হরমোন আমরা বলি এটা গ্লুকাগন লাইক পেপটাইড 1, গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোপেনিক পেপটাইড। তারপরে আমরা এটা ছাড়া আমরা বলি অ্যামাইলিন একটা হরমোন। যেমন ইনসুলিন যেখান থেকে তৈরি হয় বিটা সেল, ওইখান থেকে আরেকটা হরমোন তৈরি হয় অ্যামাইলিন। সেও কিন্তু ব্লাড সুগারকে কন্ট্রোল করে। আবার বলা এই যে গ্যাস্ট্রিক খাদ্যনালী থেকে যে হরমোন জিএলপি-1 জিআইপি এই হরমোনগুলো এটারও কিন্তু একটা রোল আছে এই ডায়াবেটিসের ক্ষেত্রে। আরেকটা হয়ে গেল আমরা বলি গ্লুকাগন হরমোন। আমাদের শরীরে ইনসুলিনের কাজ হলো সুগার কমানো। আর গ্লুকাগনের কাজ হলো এটা হলো আলফা সেল থেকে তৈরি হয়। এটার কাজ হলো ব্লাড সুগারকে বাড়ানো। তো টাইপ 2 ডায়াবেটিস দেখা যায় যে খাওয়ার পরে সাধারণত গ্লুকাগন কমে যাওয়ার কথা। দেখা যায় গ্লুকাগনটা বেড়ে যাচ্ছে। এই যে জিএলপি-1 জিআইপি বললাম, এগুলো কমে যাচ্ছে, অ্যামাইলিন কমে যাচ্ছে। তো এই হরমোনগুলোর কিন্তু একটা রোল আছে এখানে। এইজন্য আমাদের এখনকার চিকিৎসায় শুধু আমরা ইনসুলিন বা ইনসুলিন নির্ভর চিকিৎসা না। এটার চিকিৎসা কিন্তু এখন আমরা বলি যে আধুনিক চিকিৎসা, আমরা এই সবগুলো হরমোনকে অ্যাড্রেস করতে হয়। যে এই হরমোনগুলোকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, অ্যাক্টিভিটি কিভাবে বাড়াতে পারি। হ্যাঁ। এছাড়াও আমরা আরেকটা যেটা বলছিলাম যে বিভিন্ন কারণ ভিত্তিক ডায়াবেটিস। কারণ ভিত্তিক ডায়াবেটিসে যাওয়ার আগে উনি এই পর্যন্ত যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু ঠিক কথা। এই বিভিন্ন যে জিএলপি, জিআইপি এই যে হরমোনগুলো বা অ্যামাইলিন তারপরে গ্লুকাগন এদের সবারই ডায়াবেটিসের মধ্যে ভূমিকা আছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে ইনসুলিন। ইনসুলিনটাকে ১ম এ সমাধান করতে পারলে তারপরে দেখা যায় বাকিগুলো আ এমনিতেই অনেকগুলো সেরে যায়। আবার কখনো, কখনো হয়তো কোনো স্পেসিফিক হরমোনকে চিকিৎসা করার দরকার হতে পারে। কিন্তু মানে রুমের মধ্যে যেটা হাতি, সেটার দিকে না তাকিয়ে আমরা যদি এখন এই ছারপোকা, তেলাপোকা, তারপরে এই কি যেন? ছিচকে ইঁদুর, এই এগুলো নিয়ে পড়ে থাকি, তাহলে হাতিটা তো রয়েছে। আগে হাতিটাকে সমাধান করি, তাই না? তো উনারা বিপত্তিটা ঘটান এই যে, এম এই চিত্রের মধ্যে হাতিটা যে সবথেকে বড় ইনসুলিন, সেটার দিকে গুরুত্ব না দিয়ে আমাদেরকে শুধুমাত্র এই ডানে বাঁয়ে বিভিন্ন জিনিস দেখাচ্ছেন। একটা কারণ আছে আমাদের শরীরে আরো কিছু হরমোন আছে। এই হরমোনগুলোর পরিমাণ যদি বেড়ে যায় বা যেমন থাইরয়েড হরমোন। আমরা অনেকেই প্রশ্ন করি আবার গবেষণা অ্যাডভার্টাইজমেন্ট কোর্স কোথায় করব বা করে আদৌ চুপ উপকার কর হবে কিনা ফাজিল। বা এই তুই যা, কোর্সটা যা আমার ভাগ, জন্য উপযুক্ত। ভুগ। আমরা জানি এটা খুবই ডায়াবেটিসের পরে আমাদের যে এন্ডোক্রাইন সবথেকে কমন সেটা হলো থাইরয়েড ডিজিজ। তো থাইরয়েড হরমোন যদি কমে যায় অথবা বেড়ে যায় উভয় ক্ষেত্রে কিন্তু ব্লাড এই সরি এই থাইরয়েড হরমোন বেশি করে যখন বেড়ে যায় তখন হতে পারে। তারপর একটা হলো যে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন যদি বেড়ে যায় শরীরে, এই গ্রোথ হরমোনের টিউমার যেটা সেখানে কিন্তু ডায়াবেটিস হতে পারে। আমরা বলি যে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যেমন কর্টিসল তৈরি হয়, কর্টিসল যদি বেশি হয় সেখানে ডায়াবেটিস হতে পারে। অ্যালডোস্টেরন যদি বেশি হয় সেখানে হতে পারে। আর একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড ফিব্রোমস একটা টিউমার সেখানে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস হতে পারে। তো এইরকম এই হরমোনগুলো যদি শুধু ইনসুলিন না তখন কিন্তু এই হরমোনগুলো কিন্তু ডায়াবেটিস করছে। তো এইজন্য আমাদের মনে রাখতে হবে যে শুধু আমরা যেটা এটা হলো খুব সহজভাবে আমরা বুঝি যে শরীরে ইনসুলিনের যদি কমে যায় এর কার্যক্ষমতা কমে যায় তাহলে ডায়াবেটিস। কিন্তু এর সাথে আমরা এখন দেখছি যে না আরো অনেক হরমোনের এখানে রোল এখানে আছে। রোল এখানে আছে। এটি নিশ্চয়ই অনেককে অন্যভাবে ভাবাবে এবং আমাদেরকে আমি জানি না কিছুটা আশান্বিত করতে পারে, আবার একটু হতাশার মধ্যেও ফেলে দিতে পারে যে এতগুলো হরমোন এটা আমি কিভাবে সবকিছু সমাধান করব। যদিও আমরা যখন যাব ট্রিটমেন্ট ব্যবস্থাপনা তখন নিশ্চয়ই আমরা খুঁজে পাবো, কমন কিছু সূত্র পাওয়া যেতে পারে। কিন্তু এই যে এতগুলো হরমোন এগুলো সবকিছু কি টেস্ট করা হয় আমাদের দেশে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে এবং সেগুলো করার মাধ্যমটা কি? কি পরীক্ষা নিরীক্ষা করা হয় একটু স্যার? ধন্যবাদ। আসলে ডায়াবেটিসের জন্য আমাদের দেশে এখন ইনসুলিন এবং সি পেপটাইড এই দুটো হরমোন আমাদের দেশে হচ্ছে। ইনসুলিন দিয়ে আমরা বুঝি তার রক্তে ইনসুলিন কি পরিমাণে আছে। সি পেপটাইড আমরা যখন বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয় তার সাথে কিছু সি পেপটাইড সিক্রেশন হয়। ওইটা এটা শুনে আমি একটু অবাক হয়েছি। কারণ ডাক্তার সাইফুদ্দিন বলছেন ইনসুলিন এবং সি-পেপটাইড এই দুটো পরীক্ষা বাংলাদেশে এখন হচ্ছে। তো পরীক্ষা তো বাংলাদেশে হয় কিন্তু ডাক্তাররা কি রোগীর ক্ষেত্রে এই পরীক্ষাগুলো করেন? সাধারণত না। এখনো ডায়াবেটোলজিস্ট হিসেবে যারা কাজ করছেন, আ আ যদি আপনি বারডেম হাসপাতালে যান, তাহলে ১ম বার কারো যদি ডায়াবেটিস ডায়াগনোসিস করা হয়, উনারা দেখেন রক্তে চিনি কতটুকু আছে। চিনি যদি বেড়ে থাকে তাইলে তো ডায়াবেটিস হয়ে গেছে। চিনি যদি কম থাকে তাইলে তো ঠিক আছে। তো উনাদের অ্যা মূল যে ফোকাসটা উনারা যেখানে মনোযোগ দেন সেটা হচ্ছে চিনি। অথচ দেয়া দরকার ছিল ইনসুলিন হরমোনটা। তো ডাক্তার সাইফুদ্দিন যেটা বললেন যে এই পরীক্ষাগুলো বাংলাদেশে হয়। প্রতিটা ডাক্তার, প্রতিটা ডায়াবেটোলজিস্ট যদি ডায়াবেটিক রোগীদের এই পরীক্ষা দুটো করতেন, তাহলে আসলে মূল সমস্যাটাই দেখতে পেতেন। তাহলে তাদের রোগীর দেহে যে ইনসুলিনটা মাত্রা থেকে বেশি উৎপাদিত হচ্ছে, এই কথাটা সামনে আসতো। আর এই কথাটা সামনে আসলে তখন রোগী ডাক্তারের কাছে বলত যে, "আমার ইনসুলিনটা যে বাইরে রইছে, এটারে কেমনে কমানো যাবে এটা একটু রাস্তা দেখাইবেন না?" তখন উনারা পড়তেন মাইনকা চিপায়। কারণ ওই উম ইনসুলিন কমানোর জন্যে আসলে কার্যকর কোনো ঔষধ নাই। খাদ্য অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই ইনসুলিন কমানোর একমাত্র ব্যবস্থা এখন পর্যন্ত। সুতরাং তখন রোগীকে খাদ্য অভ্যাস পরিবর্তন করে তার স্বাস্থ্য ফিরিয়ে আনার চেষ্টা করতে বলতে হতো। যেটা আমরা বলছি। তো অ্যা আচ্ছা কোত্থেকে এই কথায় আসলাম? সেটা নিজেই আমি আবার ভুলে গেলাম। এই পাশে এই কি যেন? কি ৳১০০ দরে বিক্রি হবে সেই কথা আমার হঠাৎ করে কানে ঢুকে আমার মাথা খানিকটা আমাকে ডিস্ট্রাক্ট করে দিল। আমরা বুঝি তার বডিতে বিটা সেল কতটুকু অ্যাক্টিভ বা কতটুকু কাজ করছে। যেমন স্যার যেটা বলল টাইপ 1 ডায়াবেটিসে যেহেতু বডিতে ইনসুলিন থাকছে না, বডিতে ইনসুলিন এবং সি পেপটাইড দুটোই কম থাকছে। যদিও টাইপ 2 ডায়াবেটিসে এসে এটা প্রেডিক্ট করা খুব মুশকিল। কারণ এখানে বিটা সেল ডিসফাংশন এবং ইনসুলিন রেজিস্ট্যান্স দুইটা কম্বিনেশনে আসলে ডায়াবেটিসটা ডেভেলপ করছে। তো স্যার যেটা বলল এটা
ওনাদের কাছে মনে হচ্ছে খুব অ্যা অ্যা করা খুব মানে নির্ণয় করাটা খুব জটিল টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। কিন্তু ব্যাপারটা আসলে তো জটিল নয়। C-পেপটাইড টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে যদি আমরা দেখি বেড়ে রয়েছে, তার মানে তার তো ইনসুলিন উৎপাদন হচ্ছে। তার ইনসুলিন উৎপাদন হচ্ছে এবং ইনসুলিন অতিমাত্রায় উৎপাদন হচ্ছে। তো অতিমাত্রায় ইনসুলিন উৎপাদন হওয়ার পরেও ইনসুলিন কাজ করছে না। কাজ করছে না বিষয়টাকে না হয় পরে দেখব। আগে তো ইনসুলিন যে অতিমাত্রায় উৎপাদন হচ্ছে এটাকে সামলাই। তো এটাকে যদি সামলানো যায়, এই অতিমাত্রায় ইনসুলিন উৎপাদনের ব্যাপারটাকে যদি কমানো যায়, তাহলে তো ডায়াবেটিস শেষ পর্যন্ত থাকে না। তাহলে আর ওই যে ইনসুলিন কাজ করছে না সেই প্রশ্নের জবাব এমনিতেই মিটে যাবে। তো উনারা এই জায়গাটা থেকে গুরুত্বটা দেন না। আর অ্যা যদি আমরা এই অতিমাত্রায় ইনসুলিনটাকে এবং সঙ্গে দেখুন উনার কথা থেকেই তাহলে সেটা প্রমাণিত হয়ে যায় যে টাইপ 2 ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে উনারা দেখেন যে এর ইনসুলিন আছে। তো এই অবস্থায় রোগীকে যদি তারা বলেন যে আপনার দেহে যথেষ্ট ইনসুলিন হচ্ছে না, এটা তো মিথ্যা কথা। এটা তো একেবারে ডাহা মিথ্যা কথা। তাই না? উনাদের সুবিধার জন্য উনারা বলেন যে চিনি কমানোর জন্যে যতটা ইনসুলিন দরকার ততটা ইনসুলিন হচ্ছে না। কিন্তু রোগীরকে কখনোই বুঝিয়ে বলেন না যে আপনার দেহে স্বাভাবিক মাত্রা থেকে ৪ গুণ, ৫ গুণ, ৭ গুণ ইনসুলিন উৎপাদন হচ্ছে। রোগী তো যখন বাড়ি যায় তখন তারা মনে করে আমার তো প্যানক্রিয়াস কাজ করতেছে না। সেজন্য আমার ইনসুলিন হচ্ছে না। সেইজন্য আমাকে চিকিৎসা হিসেবে ইনসুলিন নিতে হবে। বিভিন্ন ধরনের হরমোন আসলে ডায়াবেটিসের সাথে সম্পর্কিত। তো স্পেসিফিক ডিজিজ অ্যাসোসিয়েটেড মানে সাম আদার কন্ডিশন দ্যাট মে কজ ডায়াবেটিস। বডিতে অন্য কিছু অসুখ-বিসুখের জন্য ডায়াবেটিস হতে পারে, অন্য কিছু হরমোনের জন্য। তো একজন চিকিৎসকের উচিত যখন একজন রোগী ডায়াবেটিস নিয়ে আপনার কাছে আসবে, আপনাকে এক্সক্লুড করতে হবে যে অন্য কোনো অসুখ-বিসুখের জন্য তার ডায়াবেটিস হচ্ছে না। তো ওইসব হরমোনের কিছু সেপারেট ম্যানিফেস্টেশন থাকে। আচ্ছা। যেমন গ্রোথ হরমোন যদি বেড়ে যায়, একরকম মানুষ অনেক লম্বা হয়ে যায়, হাত পা মোটা হয়ে যায়। থাইরয়েড ডিসঅর্ডার হলে অনেক সময় চোখ বের হয়ে আসে। হাইপোথাইরয়েডে অনেক সময় গায়ে পানি জমে যায়। সুতরাং এটা চিকিৎসকের দায়িত্ব বা ক্লিনিক্যাল আইডি উনি এক্সক্লুড করবে যে আচ্ছা। এটা শুধুই ডায়াবেটিস, অন্য কোনো হরমোনের সাথে সম্পর্কিত না। এখন ডায়াবেটিসের সাথে স্যার যেসব হরমোনগুলো সম্পর্কিত বলল, ইনসুলিন, গ্লুকাগন, GLP-1 এবং অ্যামাইলিন, এটা কিন্তু একটা ট্রিটমেন্টের একটা অপরচুনিটিও বটে। জি। যেমন হচ্ছে স্যার বলল GLP-1 রিসেপ্টর। তো আমরা GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট দিয়ে কিন্তু আমরা এখন রোগীদের চিকিৎসা করছি এবং এটা দেখা যাচ্ছে যে মেটফর্মিনে পরে ফার্স্ট লাইন মেডিকেশনে চলে আসে। কারণ এটা হার্ট অ্যাটাক কমাচ্ছে, ব্রেন স্ট্রোক কমাচ্ছে, কিডনি সেভ করছে। সুতরাং যেসব হরমোন ডায়াবেটিসের সাথে সম্পর্কিত আমরা যদি তাদের অ্যান্টাগনিস্ট যদি ইউজ করি, তাহলে কিন্তু ডায়াবেটিস চিকিৎসার একটা নতুন উইন্ডো কিন্তু ওপেন হবে। এবং নতুন যেসব মেডিকেশন আসছে, অধিকাংশ কিন্তু ইনসুলিনের বাইরে অন্য পাথওয়েকে অ্যাড্রেস করছে। আচ্ছা। সুতরাং এটা একটা ভয়ের কারণ, সাথে একটা নতুন অপরচুনিটি টু ট্রিট ডায়াবেটিস এবং আমার ধারণা ভবিষ্যতে অনেক ডায়াবেটিস ওষুধ বের হয়ে যাবে যেগুলো ইনসুলিনের সাথে সম্পর্কিত না। অন্য হরমোন নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল করবে। খুবই চমৎকার। আমার খুব ভালো লাগছে যে এই ধরনের ডিরেকশন আসলে অনেক ওপেন হয়েছে, অনেক উইন্ডো ওপেন হয়েছে ডায়াবেটিসের ক্ষেত্রে। আমরা আগে খুব একমুখী একটা চিন্তার মধ্যে ছিলাম। এখন কিন্তু নানানভাবে এটাকে দেখার সুযোগ তৈরি হয়েছে। আমি একটু বোধহয় প্রসঙ্গটা একটু এক্সপ্লেনেশন চাইবো। যেমন ইনসুলিন এটাতে আসলে উপকার যে খুব আবার হয়েছে তাও নয়। বিষয়টাকে আরো জটিল করে ফেলা হয়েছে। তো যেটা দিকে আমাদের মনোযোগ থাকা দরকার ছিল ইনসুলিন হরমোন, সেটার দিকে মনোযোগ না দিয়ে এখন উনারা আরো ১৪ টার দিকে মনোযোগ দিচ্ছেন। তো ফলাফলে রোগীর মূল সমস্যাটাকে যদি সমাধানের দিকে আমরা মনোযোগ না দিই, অ্যা গাছের গোড়াটাকে না কেটে শুধুমাত্র ডালপালা কেটে চলেছি, তাহলে তো গাছটা মরবে না। তাই না? তো গাছটাকে সেখান থেকে সরানো যাবে না যদি আমরা এই কাজ করি। তো উনারা খানিকটা সেরকম করে ওই এখন ডালপালা বেশি আরো হয়েছে, সে কারণে উনারা রোগীকে দেখাতে পারছেন, "দেখেছো এই ডাল হয়েছে, দেখেছো ওই পালা হয়েছে।" কিন্তু গাছের মূলটা যে কাটা অত্যন্ত সহজ এবং গাছের মূলে আমরা দাঁড়ায় আছি, সেই ব্যাপারটা রোগীদেরকে উনারা দেখতে দিচ্ছেন না। যেটা ঠিক না। রেজিস্ট্যান্স এই কথাটা অনেক আসে এবং নানানভাবে এটি মানুষের মুখে ছড়ায়। ডাক্তার একভাবে বলছেন, রোগী হয়তো আরেকভাবে বুঝছে। আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিতে চাই। এটা দ্বারা আসলে কি বোঝায়? তো এটা হলো যে আমরা যেটা বলছিলাম যে টাইপ 2 ডায়াবেটিসের এটা ক্ষেত্রে একটা কারণটা কি? একটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, অর্থাৎ ইনসুলিন কার্যক্ষমতা কমে যায়, তখন বিটা সেল করে কি ওটাকে ওভারকাম করার জন্য বেশি তৈরি করতে চায় এবং আ তাহলে উনি পরিষ্কার বললেন যে ইনসুলিনটা ঠিক মতন কাজ করে না এবং সেটাকে কাভার আপ করার জন্যে বিটা সেল আরো বেশি ইনসুলিন তৈরি করে। তাই না? তো সমস্যাটা কিন্তু এটাই। তার মানে একই সঙ্গে দেহে কিন্তু ইনসুলিন বেশি। এই কথাটা তাহলে উনার কথা থেকেই পরিষ্কার হয়ে গেল। পরে সে ফেল করে। অর্থাৎ এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, বিটা সেল ফেইলিউর হচ্ছে, দুটোই হচ্ছে। এখন ইনসুলিন আপনি যে প্রশ্ন, এটা স্বাভাবিক একটা সাধারণ মানুষ জিজ্ঞেস করে। আমাদের কাছে অনেক সময় জিজ্ঞেস করে, "ডাক্তার সাহেব, আমি তো আমার হোমা টেস্ট করেছি। হ্যাঁ, জি। আমার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে।" তো আমি তখন তাদেরকে বলি যে, "দেখেন, আমরা হলো ক্লিনিশিয়ান। তো আমরা কিন্তু একটা রোগীকে দেখে অনেক সময় বুঝতে পারি, তার ক্লিনিক্যাল কিছু সাইন দেখে বুঝতে পারি যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। যেমন একজনের স্বাস্থ্য বেশি, ওভারওয়েট, ওবেসিটি, এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। এখানে তার হোমা টেস্ট করার কোনো অর্থ নেই। এজন্য আমরা ক্লিনিশিয়ানরা কিন্তু করি না। আচ্ছা। হ্যাঁ? এটাও একটা বোকামি। অ্যা দেখে বুঝতে পারবেন ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। কিন্তু ওই পরীক্ষাটা করলে রোগী দেখতে পায় যে তার শরীরে সমস্যাটা আছে। এটা সেজন্য করা দরকার। কারণ রোগীকে ওই পরীক্ষার টেস্ট রেজাল্টটা যখন তার সামনে দেয়া হয়, তখন সে অনুভব করতে পারে তার দেহের মূল মানে সমস্যাটা যে রয়েছে, এটা সে পুরোপুরি বিশ্বাস করে। কারণ নয়তো সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন রকমের ধারণা প্রচলিত আছে। না, আমি তো খাই না, তাও তো মোটা। কেউ তো এত খায়, তাও মোটা হয় না। ইত্যাদি বিভিন্ন রকমের ধারণা আছে। আর তাছাড়া বিষয়টাকে আরো জটিল করে ফেলছে যে, এই মোটা হলেই যে একজন ইনসুলিন রেজিস্ট্যান্ট হবে, এ কথা কিন্তু বলা যায় না। প্রফেসর রবার্ট লাস্টিগ তার আলোচনায় এরকম বলেছেন যে ৮০% মোটা মানুষ অসুস্থ হয়। কিন্তু ২০% মোটা মানুষ অসুস্থ নয়। তারা মোটা কিন্তু তারা অসুস্থ নয়। তাদেরকে বলা হয় মেটাবলিক্যালি হেলথি ওবিজ, MHO। তারা মোটা
তাদের ওজন বেশি, কিন্তু তাদের ভিতরে ইনসুলিন রেজিস্ট্যান্স নাই। সুতরাং উনি একজন মানুষকে মোটা দেখেই যদি মনে করে নেন যে এর ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তাহলে কিন্তু তিনি ভুল করছেন। একেবারে নিশ্চিতভাবেই 20% ক্ষেত্রে উনি ভুল করবেন। তো সুতরাং এই শুধুমাত্র দেখে ঠিক করে ফেলার পরিবর্তে পরীক্ষা করে করলে প্রথমত রোগী পরিষ্কার বোঝে তার দেহের মধ্যে একটা সমস্যা আছে। আর দ্বিতীয়ত আ মানে উনার জন্যেও বিষয়টাকে অ্যাড্রেস করাটা সহজ হয়। তো ইনসুলিন রেজিস্ট্যান্স আপনি চোখে দেখে অ্যাম বোঝার থেকে পরীক্ষা করে ফেলাটাই ভালো। তো একটা পেশেন্টের দেখা যাচ্ছে গলায় বলছে, "ডাক্তার আমার তো স্বাস্থ্য বেড়ে গেছে, আমার ঘাড়ের এখানে কালো হয়ে যাচ্ছে, বগলটা কালো হয়ে যাচ্ছে।" এখানে একান্তোজিস নিগ্রিকান্স। একান্তোজিস নিগ্রিকান্স হলে আমরা কিন্তু বুঝতে পারি তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। তো এইজন্য আমরা ক্লিনিশিয়ানরা আমরা সাধারণত কিন্তু এই ঘুমার টেস্টটা করি না। কারণ ইনসুলিন অথবা সিপেপটাইড করে এটা করতে হয়। কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। অবভিয়াসলি তার এখানে আছে। এই অযথা একটা টেস্ট করে আসলে দরকার পয়সার নেই। কোনো দরকার নেই। তো এখন না, অযথা নয়। তার কারণ হচ্ছে একেকজনের একেক মাত্রায় এই সমস্যাটা। কারো ৫, কারো ১৭, কারো ২৫। তো পরীক্ষাটা করলে বোঝা যাবে যে কার কোন অবস্থা। আপনি তো একান্তোসিস নাইগ্রা খানের রং দেখে তো বুঝবেন না যে লোকটার শরীরে আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স কতটা রয়েছে। রোগটা হয়তো রোগা পাতলা, অথচ তার একান্তোসিস নাইগ্রা খান আছে। তো এই ক্ষেত্রে সে কতটা রেজিস্ট্যান্ট? মোটা তো না। সেক্ষেত্রে আপনি বুঝবেন কি করে? পরীক্ষা করলে বুঝতে পারতেন যে তার দেহে রেজিস্ট্যান্সটা কতটা। একটা আপনার প্রশ্ন যেটা, তাহলে আমরা কখন আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলব? তো একসময় আমরা বিভিন্ন ডেফিনিশন দিতাম যে একজনের যদি 100 ইউনিটের বেশি লাগে ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা বলি যে ধরে নিই। এখন কিন্তু এইভাবে আমরা বলি না। অর্থাৎ একটা পেশেন্টের সাধারণত কত ইউনিট লাগতে পারে? বডি ওয়েটের ধরেন একজন 60 কেজি, অ্যারাউন্ড 30 টা 40 কেজি ইনসুলিন লাগতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে না, তার ইনসুলিনের রিকোয়ারমেন্ট আস্তে, আস্তে বেড়ে যাচ্ছে। আমরা এমন রোগী 100, 150, একসময় আমার মনে আছে আমি তখন ঢাকা মেডিকেল কলেজে ছিলাম। একটা পেশেন্টের প্রতিদিন তার 1000 ইউনিট, 1000 ইউনিট টাকা ইনসুলিন দিতে হতো। আচ্ছা। হাই ডোজ, তার ইনসুলিন কাজ করে না শরীরে। তো এই কাজ করে না কি, তাহলে কাজ করে না কোথায় সমস্যাটা? সমস্যাটা হচ্ছে আমরা বলি যে ইনসুলিন যে রিসেপ্টর আছে ওইখানে ডিফেক্টটা থাকে। অর্থাৎ তার ওইখানে সে কাজ করতে পারছে। এইজন্য তার অনেক বেশি তার ইনসুলিন লাগে। আচ্ছা। তো এই তো এই যে ইনসুলিন রিসেপ্টরের সমস্যা, এই কথাটাও সবসময় ঠিক না। আ পরীক্ষা-নিরীক্ষায় দেখা গিয়েছে যে ইনসুলিন রিসেপ্টরে যে ঠিক সমস্যা থাকে তা না। একটা ধারণা হচ্ছে যেহেতু যদি একজন মানে ধরুন আমার পেশিকোষের মধ্যে চিনি ঢুকবে, সেটা চিনি দিয়ে কাজ করবে। তো তখন আ যদি যতটা চিনি আমার কোষটা ব্যবহার করতে পারে, ততটা চিনি যদি ওর ভেতরে থাকে, তাহলে তো বাইরে থেকে আর চিনি নেবে না, নিতে চাইবে না। তা আমি সারাদিন ধরে কার্বোহাইড্রেট খাচ্ছি, তাহলে বারবার শুধু চিনি আসছে, কিন্তু আমার তো চিনি ভিতরে আছে, আমার তো আর দরকার নাই। তো তখন ইনসুলিন গিয়ে দরজায় নক করলেও কোষ বলে আমার দরকার নাই। কোষ তখন সেই চিনিটাকে নেয় না। ফলে রক্তের মধ্যে চিনিটা বেড়ে থাকে। তার মানে সেটা কি একটা সমস্যা? তখন সেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। তো অ্যাম তো সেই ক্ষেত্রে সমাধানটা কি? আমরা বাইরে থেকে যদি না খাই তাহলে তো আর বারবার এটা দরকার পড়ে না। তবে ইনসুলিন পুরো কাজ করে না সেটাও ঠিক না। বরং প্রফেসর রবার্ট লাস্টিক কদিন আগে উনার একটা লেকচারে শুনলাম, কথাটা আরো বেশি যৌক্তিক মনে হয়েছে আমার কাছে। উনি বললেন যে ইনসুলিনটা কাজ করে, কিন্তু ইনসুলিনের কাজই তো হচ্ছে যে শক্তি জমা করা এবং মানে যতটা সম্ভব শক্তিকে জমা করে রেখে দেওয়াটা হচ্ছে ইনসুলিনের কাজ। তো সেই দৃষ্টিকোণ থেকে যেটা হয় সেটা হচ্ছে ইনসুলিন চেষ্টা করে এই কোষের ভিতরে যে চিনি যেটা আছে সেটা ভেঙে শক্তি তৈরি হওয়ার পরিবর্তে এটাকে কিভাবে চর্বি বানিয়ে জমা করে রাখা যায় কোষ ইনসুলিন সেই চেষ্টা করে। তো ফলে এই যদি ভিতরে এই চর্বি তৈরি হয়ে গিয়ে কোষের কর্মকাণ্ড গন্ডগোল বেঁধে যায়, তাহলে সে আর ইনসুলিন ঠিকমতো নিতে পারে না। ইনসুলিন ঠিকমতো না তো চিনি ঠিকমতো নিতে পারে না। এক সমস্যা। দ্বিতীয়ত যাই ইনসুলিন সে নিচ্ছে অ্যাম বা চিনি নিচ্ছে সেটাকে দেহের মধ্যে সে জমিয়েই রাখছে শুধু। আর রোগী দুর্বল অনুভব করছেন। চিনি তো মানে ইনসুলিন একেবারে ১০০ ভাগ যদি কাজ না করত তাহলে তো মানুষটা বাঁচত না। কিন্তু ইনসুলিনটা কাজ করে, কিন্তু যেই মাত্রায় কাজ করা দরকার সেই মাত্রায় কাজ করে না। বা এর ভিতরে জটিলতাটা হচ্ছে যে যেখানে শক্তি তৈরি করার জন্যে জ্বালানি পোড়াতে হবে, ইনসুলিন গিয়ে বলে যে জ্বালানিটা পোড়াইও না। এটাকে জমা করে রাখো। তো দেহটাকে খানিকটা ওই কিপটা বানিয়ে ফেলে। যেখানে পোড়ানো দরকার সেখানেও সে পোড়াতে চায় না। ফলে মানুষটা দুর্বল হয়ে যায়। কিন্তু একেবারেই যে পোড়ায় না তা কিন্তু না। সে কম পোড়ায়। কিপটা মানুষের মতন একদম কিপটার মতন পোড়ায়। তো ফলে রোগী দুর্বল অনুভব করে। ওদিকে রোগীর গায়ে চর্বি জমতে থাকে। এইজন্য একটা পেশেন্ট দেখা যাচ্ছে যে আগে অল্প ইউনিট লাগতো। এখন দেখা যাচ্ছে না, তার ওই 100, 150, 200 ইউনিট ইনসুলিন লাগছে। হ্যাঁ? যে তখন আমরা ধরে নিই যে পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। তখন কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে যে হাউ উইল রিডিউস দিস ইনসুলিন রেজিস্ট্যান্স। দেন ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর পথ কি? আমি বলছিলাম একটাই যে আমার ওজন বেড়ে যাচ্ছে, ওভারওয়েট। তাহলে আমাকে কি করতে হবে? ওজনটা কমাতে হবে। হ্যাঁ? এটা একটা ফ্যাক্টর। দেন হলো যে আমাদের অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আমি যদি অ্যাক্টিভিটি বাড়াতে পারি তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু আমরা ইনসুলিন সেনসিটিভ বাড়িয়ে রেজিস্ট্যান্স কমাতে পারি। এই কথাগুলো উনারা বলেন, কিন্তু এই কথাগুলো আসলে বাস্তবে করা যায় না। ইনসুলিন হরমোনটি দেহের মধ্যে বেড়ে থাকলে বা ইনসুলিনকে যখন আমরা ইনজেকশন আকারে গ্রহণ করি, তার কাজ হচ্ছে দেহের মধ্যে শক্তি জমা করতে বলা এবং শক্তি মানে শক্তি বলতে এখানে যে খাবারের থেকে যে পাওয়া যে শক্তি যেটাকে আমরা পুড়িয়ে দেহকে চালানোর শক্তি তৈরি করতে পারতাম, সেটাকে জমা করতে বলা। তো তাহলে দেহ নিজের চলার জন্য যে শক্তি তৈরি করবে, সেই তৈরি করার শক্তি কিন্তু তখন আর থাকে না তার।
তো যদি দেহে শক্তি ঠিক মতন তৈরি না হয় তাহলে মানুষটা হবে অলস। শক্তি তৈরি না হলে মানুষ কোনো কাজ করতে আগ্রহী হয় না। আর শক্তি তৈরির মাত্রা বাড়লে মানুষ নিজে থেকেই খুঁজে, খুঁজে কাজ করে। প্রফেসর রবার্ট লাস্টিগের একটি এক্সপেরিমেন্ট উনি করেছিলেন বাচ্চাদের উপরে। সেই এক্সপেরিমেন্টে দেখা গিয়েছিল যে ভীষণ মোটা বাচ্চা আম তাদের সবসময় ইনসুলিন সিক্রেশন হচ্ছিল। তারা সারাদিন বসে থাকতো। সারাক্ষণ খেতে দিলেই সঙ্গে, সঙ্গে খেয়ে ফেলত এবং কোনো কাজ করত না। এই বাচ্চাদের যখন ঔষধ দিয়ে একটা ঔষধ ছিল যেটার মাধ্যমে এই প্যানক্রিয়াসের ইনসুলিন উৎপাদন কমানো যায়। পরীক্ষামূলক না যে অ্যাডাল্টদের জন্য ছিল সেটাকে বাচ্চাদের তিনি খাইয়েছিলেন পরীক্ষামূলকভাবে। তো সেই ঔষধ ব্যবহার করার পরে ইনসুলিন যখনই একটু কমলো তাদের ওজন কমেনি। অথচ দেখা গেল সেই বাচ্চাগুলো নিজেরাই উঠে বিভিন্ন কাজ করতে শুরু করেছে। তার কারণ হচ্ছে তাদের দেহে শক্তি উৎপাদনের মাত্রা বেড়েছে। তো সেজন্যে প্রফেসর লাস্টিক কিন্তু খুব পরিষ্কার করে বলেন যে, অলসতার কারণে মানুষ মোটা হয়, বেশি খাওয়ার কারণে মানুষ মোটা হয়, কথাগুলো ভুল। বরং রোগীর একজন মানুষের দেহে যদি আমরা ইনসুলিন বাড়িয়ে ফেলি, তাহলে সে অটোমেটিক অলস হবে, সে অটোমেটিক মোটা হবে। কারণ ইনসুলিন এই কাজটা নিয়ন্ত্রণ করে। তো উনারা যেরকম বলছেন যে ব্যায়াম করে, অ্যাম শারীরিক পরিশ্রম করে ওজনটা কমিয়ে ফেলবে, এটা সম্ভব হয় না। আগে ইনসুলিনটাকে কমাতে হবে, তাহলে এটা সম্ভব হয়। তাহলে মানুষ নিজে থেকেই করে। আর ইনসুলিনটা কমিয়ে ফেলতে পারলে ওজনটাও কমে যায়। কারণ ইনসুলিনের কাজ হচ্ছে শক্তি জমা করা, জিনিস জমিয়ে রাখা। আর যদি ইনসুলিন কম থাকে তাহলে জমিয়ে রাখার প্রবণতাটা কমে গেলে এমনিতেই মানুষটা চেপে আসে, ওজন কমে যায়। তো ব্যায়াম ছাড়াই ওজন কমে। তো সেটাই সহজ পথ। তারপরে আমাদের কিছু, কিছু ঔষধ আছে। বিশেষ করে মেটফর্মিন, পাইরিলিটাজন এই ওষুধগুলো কিন্তু ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়। হ্যাঁ, তো এইজন্য আমাদের একটা জিনিস আমাদের যাদের ওজন খুব বেশি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তখন ভেরি হাই ডোজ ইনসুলিন দিতে হয়। তখন আমরা যদি ওজনটাকে অ্যাডজাস্ট না করতে পারি তাহলে তাহলে আমরা ইনসুলিন দিয়ে কিন্তু আসলে ইনসুলিন শুধু ইনসুলিন দিয়ে সেখানে আমরা কন্ট্রোল করতে পারি না। এবং তখন ওই যে বললাম যে অন্য ডক্টর সাইফুদ্দিন যে কথা বলছিল আমরা তখন যে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট অথবা GLP-1 GIP ডুয়াল অ্যাগনিস্ট এই ওষুধগুলো তখন দেই যে এই যে ইনসুলিনের কার্যক্ষমতা যেন আরেকটু বেড়ে যায়। হ্যাঁ? তারপরে তার ওজনটাও যেগুলো শুধু এটাই করে না, তার ওজনটা কমাতে সাহায্য করে। ওজন কমলেও তার ইনসুলিন সেনসিটিভ বাড়ে। হ্যাঁ? তো এবং একটা জিনিস মনে রাখতে হবে যে একটা পেশেন্ট যত ইনসুলিন নিবে, ইনসুলিন কিন্তু একটা অ্যানাবলিক হরমোন। তার কিন্তু তখন শরীরের ওজন বেড়ে যাবে। এজন্য আমরা চাই যে রোগী যেন কম ডোজে তার উনি নিজেই বলছেন যে ইনসুলিন কেউ নিলে তার ওজন বাড়বে। অথচ সেই রোগীকে উনি আবার বলছেন যে আপনার ওজন কমাতে হবে। তো মানে এই বিষয়টা সম্পর্কে যদি একটু ঠান্ডা মাথায় ভাবতেন তাহলে এই রকম ভাবনা তো বুদ্ধিমান কারো মাথায় থাকার কথা না, আসার কথা না। অথচ উনারা সেভাবে করেই ভাবছেন। উনি বাংলাদেশের একজন টপ এন্ডোক্রিনোলজিস্ট। ডায়াবেটিস যেন কন্ট্রোলে থাকে। এজন্য আমরা সাথে আরো কিছু ওষুধ দেই যাতে ইনসুলিন সেনসিটিভ বাড়ে এবং সবসময় রোগীকে বলি যে আপনি ডায়েট কন্ট্রোল এক্সারসাইজ অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশনের কোনো বিকল্প নাই। না হলে আপনি যদি ওজন কন্ট্রোলে না রাখতে পারেন, ইনসুলিন ডোজ বাড়তে থাকবে। যত ইনসুলিন ডোজ বাড়বে আপনার ওজন বাড়তে থাকবে। সেটাই। তাহলে এটি তো লাইফস্টাইল এবং ডায়েটের কথা উনারা সবসময় গুরুত্ব দিয়ে বলেন। কিন্তু ওনারা যে তথ্য দেন রোগীকে, ডায়েট করার জন্য যে তথ্যটা দেন, যে প্রক্রিয়াটা, যে পদ্ধতিটা অনুসরণ করতে বলেন, সেই পদ্ধতিটা হয় ভুল। যেটা একটু পরেই আমরা ডাক্তার সাইফুদ্দিনের মুখে আমরা শুনবো। চলুন। আসলে বোঝা যাচ্ছে যে এক দুধারি তলোয়ারের মতো হ্যাঁ। আসলে ইনসুলিন যেটা সেটা সঠিকভাবে ব্যবহার করতে না পারলে আসলে এখান থেকে ভালো বেনিফিট পাওয়া যাবে না। তো এই প্রসঙ্গে আসি ডক্টর সাইফুদ্দিন যে আমরা বুঝতে পারছি যে ডায়াবেটিস ব্যবস্থাপনায় আপনি যে 4D কথা বলেছেন, তো আমরা এই প্রসঙ্গটা আসি। শুরুতেই ডায়েট রেখেছেন এবং স্যার একটু আগে বললেন যে ওজন কমানোর ক্ষেত্রে আমাদের ডায়েটের দিকে খুবই মনোযোগ দেওয়া দরকার। আমরা এই ডায়েটের প্রসঙ্গে আসি যে আমরা যে ডায়েট নানান রকম ডায়েটের কথা কিন্তু পৃথিবীতে শোনা যায়। মেডিটেরিয়ান ডায়েট, ভূমধ্যসাগরীয় অঞ্চলে যে ডায়েট সেটা একসময় বলা হতো অনেক স্বাস্থ্যকর। কিটো ডায়েটের প্রসঙ্গ আসছে। ব্যালেন্স ডায়েট বলতে একটা আমরা জানি যে আমাদের সুষম খাবারের একটা কনসেপ্ট আছে। তাহলে আমরা এই ডায়েটের সাথে এই ইনসুলিনের এবং যে ডায়াবেটিস তার সম্পর্কটাকে কিভাবে দেখব? Give yourself আবার 28 days and অ্যাডভার্টাইজমেন্ট রে। become the most এর dangerous person in the world. উল্টাপাল্টা Let's শব্দ be করতে real. হচ্ছে যাতে Most করে people over 40 হ্যাঁ, ধন্যবাদ। ডায়েট নিয়ে কিছু বলার আগে আমি ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে জাস্ট একটা কথা যোগ করি। রোগী এসে আমাদের কাছে বলে যে, "স্যার আমার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা আমি কিছু টেস্ট করতে চাই।" আমি রোগীকে বলি যে, "ওয়েট, আপনার বডি ওয়েট ইজ দ্য আইডিয়াল অ্যাসেসমেন্ট টুল যে আপনার আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা।" বা হাইট আর ওয়েটের যে প্রপোর্শন দেখি BMI বুঝি দ্যাট শুড বি 18.5 টু 22.9। তো আমি রোগীকে বলি যে, "ওয়েট আমি ইনস্ট্যান্ট মেপে নেব আপনার এবং আমি BMI এখনই আমি ক্যালকুলেট করছি। যার ফলে এটা কোনো খরচ হচ্ছে না, ব্লাড দিতে হচ্ছে না, আপনার 2000 টাকা খরচ করতে হচ্ছে না। প্লাস ইনসুলিন এবং সিগারেট নট অলওয়েজ কনস্ট্যান্ট। আসলে এটা মিসগাইডেড হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এটা রোগীরা ফেসবুক, ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখেছে টেস্ট করার জন্য। আমরা সাধারণত ওয়েট এবং BMI কে বেশি ডিপেন্ড করি টু অ্যাসেস whether patient is insulin resistant আছে। এটা একটা সাংঘাতিক রকমের আহাম্মকি। কারণ হচ্ছে প্রফেসর বেন বিকম্যান এই বিষয়টাকে চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। মানুষ ২ রকমের হয়। জেনেটিক্যালি মানে এই পর্যন্ত দেখা গেছে ২ রকম। আরো অন্যরকম থাকতে পারে কিন্তু গবেষণায় এই পর্যন্ত ২ রকমের মানুষ পাওয়া গিয়েছে। এক রকমের মানুষ তাদের দেহে চর্বি বাড়ার ব্যাপারটা হয় এমনভাবে যে যদি সে বেশি খেতে শুরু করে, যদি সে তার দেহে চর্বি জমানোর প্রয়োজনটা বাড়তে থাকে, তাহলে তার দেহে নতুন, নতুন চর্বি কোষ তৈরি হয়। নতুন কোষ সৃষ্টি হয়। ফলে প্রতিটা কোষ থাকে ছোট এবং সংখ্যায় থাকে বেশি। তো সংখ্যায় যখন বেশি কোষ থাকে, এরা এই রকমের মানুষগুলি এদেরকে বলা হয় হাইপারপ্লেজিক টাইপের ফ্যাট ধারণকারী বা ধারী। এদের অসু হয় না। এদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয় না। এরা শুধু মোটাই হয়। মোটা হইলেও এদের শরীর ঠিক মতন কাজ করতে থাকে। কারণ
ইনসুলিন রেজিস্ট্যান্সটা নির্ভর করে যখন চর্বি কোষটা এত চর্বি ধারণ করেছে যে আর ধারণ করতে পারছে না এবং নতুন চর্বি রাখার আর জায়গা নাই। তখনই গন্ডগোলটা বাধে। তো ২য় যে টাইপ মানুষের যে ২য় রকমটা সেটার নাম হচ্ছে হাইপারট্রফিক আ ধরনের চর্বিধারী। তো হাইপারট্রফিকটার ধারণা কি? এই ক্ষেত্রে রোগীর দেহে ২ বছর বয়সের সময় তার দেহে মোটামুটি ঠিক হয়ে গিয়েছে কতটা এই চর্বি কোষ থাকবে। সংখ্যাটা সেখানে ঠিক হয়ে গিয়েছে। এই সংখ্যাটা আর বাড়ে না। তো যখন সে মোটা হয়, যখন এই ইনসুলিন বেড়ে থাকার কারণে বা ঘন, ঘন শর্করা খাওয়ার কারণে তার দেহে চর্বি জমানোর প্রয়োজন পড়ে, তখন প্রতিটা কোষ, চর্বি কোষ চেষ্টা করে যতটা সম্ভব চর্বি ধারণ করতে। তো একটা স্বাভাবিক মানে অন্য কোষের তুলনায় এই চর্বি কোষটা প্রায় ২০ গুণ বেশি বড় হয়ে যেতে পারে চর্বি ধারণ করে। কিন্তু তার তো এটা হচ্ছে মেক্সিমাম সীমানা। এর থেকে আর সে বড় হতে পারে না। আর যেহেতু দেহে চর্বি কোষের সংখ্যা আর বাড়বে না, সে কারণে দেখা যায় এই অ্যা যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা তার পূরণ হয়ে গিয়েছে। তো এখন এই যে সংখ্যাটা একেকজন মানুষের ক্ষেত্রে একেক রকম। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দক্ষিণ এশিয়ার মানুষ যারা আমরা হচ্ছি এই হাইপারট্রপিক ধরনের। অর্থাৎ আমাদের দেহে চর্বি কোষের সংখ্যা আগে থেকেই ফিক্স করা। এটা আর বাড়বে না। তো এই অবস্থায় আমাদের যখন আমরা মোটা হতে শুরু করি, তখন প্রতিটা কোষের মধ্যে, প্রতিটা চর্বি কোষের মধ্যে প্রচুর চর্বি জমা থাকে এবং একটা সময় আসে যখন আর চর্বি দিলে এই চর্বি কোষটা ঠাস করে ফেটে যাবে। সেজন্য তখন চর্বি কোষটা নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্যে করে কি? যদি ইনসুলিন জোর করে চর্বি এদিক দিয়ে ঢোকায়, অন্য দিক দিয়ে সে কিছু চর্বির বার করে দেয়। রক্তের মধ্যে ছেড়ে দেয়। তাতেই তখন রক্তের মধ্যে ফ্যাটি অ্যাসিড, ফ্রি ফ্যাটি অ্যাসিড যেটাকে বলা হয় সেটা বেড়ে যায়। যেটা ভালো নয়। তো এখন এই আমাদের দেশে যে মানুষ যারা, তাদের কাউকে আপনারা দেখবেন মানুষটা রোগা পাতলা, কিন্তু তার ডায়াবেটিস। সেটা কি করে হলো? উনার যে ফর্মুলা, উনি যে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা সেই বিষয়টা বোঝার জন্যে শুধু বিএমআই এর দিকে তাকিয়ে আছেন। আমাদের দেশের লোকের ক্ষেত্রে এই হিসাবটা বরং আরো বেশি ক্ষেত্রেই ভুল দিবে। কারণ দেখতে রোগা পাতলা, কিন্তু লোকটার ভেতরে চর্বি ধারণ ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। এই মানুষটা আর মোটা হবে না। কিন্তু তার অলরেডি ইনসুলিন চেষ্টা করেও নতুন চর্বি আর ঢোকাতে পারছে না। তো সেটা অ্যা যদি এই শুধুমাত্র চোখের ওই দেখার মাধ্যমে ওনারা বোঝার চেষ্টা করেন তাহলে ব্যাপারটা খুবই ভুল হবে। অথচ একজন টপ এন্ডোক্রিনোলজিস্ট হয়ে তিনিই নিজ মুখে বলছেন যে তিনি এটাই করেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের একটা ব্যবস্থা কইরিয়া দাও। আপনি যেটা বললেন, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন স্টিল ফেভার দ্য ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট মানে যেখানে কার্বোহাইড্রেট থাকবে 40-55%, প্রোটিন থাকবে 15-20% এবং ফ্যাট থাকবে 20-35%। সাথে ভিটামিন, মিনারেলস, ওয়াটার এন্ড অল আদার মাইক্রো এন্ড ম্যাক্রোনিউট্রিয়েন্টস থাকবে। এটাকে আমরা বলছি ব্যালেন্স ডায়েট। মেডিটেরিয়ান ডায়েট অনেকটা ভেজিটেবল এবং হচ্ছে প্ল্যান্ট বেসড ডায়েট। এটা ভূমধ্যসাগরীয় এই অঞ্চলে মানুষ সাধারণত ইয়ে করে। এবং আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন স্টিল ফেভার যে ইফ ইউ চুজ ওয়ান স্পেসিফিক টাইপ অফ ডায়েট, তাহলে আপনি মেডিটেরিয়ান ডায়েট চুজ করতে পারেন। আচ্ছা। কিটো ডায়েট নিয়ে আপনি যেটা বললেন, কিটো ডায়েট তো কিটো ডায়েট নিয়ে কথা বলার আগে আমি বলব যে উনি এই কথাগুলো আসলে এই আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এর সর্বশেষ যে গাইডলাইন সেটা উনি কতটুকু পড়েছেন আমি ঠিক জানি না। কিন্তু কথা শুনে মনে হচ্ছে পড়েননি। এখন অনেকেই দাবি করবেন এত বড় কথা বললেন। তো চলুন বিষয়টা আপনাদের সামনে এভিডেন্সটা দেখিয়ে দিই। গতকালকে আমি দেখছিলাম। অ্যাম আয় বাবা! এই গতকালকে আমি পড়ছিলাম। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে স্ট্যান্ডার্ড অফ কেয়ার ২০২৫ এর যে স্ট্যান্ডার্ড অফ কেয়ার যেটা করা হয়েছে সেটা। তো সেখানে কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণের অংশে যেটা তাদের পেজ নাম্বার হিসেব করলে S92 এই গাইডলাইনের S92 পেজ। আর যদি পিডিএফ ফাইলটার পেজ নাম্বার হিসাব করি তাহলে ৯৮, 98 পেজের মধ্যে তারা কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণের ক্ষেত্রে কথা বলেছেন এবং তারা ১ম এই যে কথা বলছেন সেটা হচ্ছে ফর people with type 2 diabetes, low carbohydrate and very low carbohydrate eating patterns have been found to reduce A1C and the need of glucose lowering medications. ১ নম্বর কথাটা ওনারা বললেন যে শর্করা বর্জিত এবং সীমিত শর্করার যে খাদ্য অভ্যাস সেটাতেই টাইপ 2 ডায়াবেটিক রোগীরা সবথেকে মানে উপকার পেয়েছেন। তো যেই কথাটাকে ১ নম্বরে ওনারা গুরুত্ব দিয়ে বলছেন সেটা তো গুরুত্বপূর্ণ কথা, তাই না? তো কিটোজেনিক ডায়েট এই যে লো কার্বোহাইড্রেট এবং ভেরি লো কার্বোহাইড্রেট ডায়েটটা কিন্তু কিটোজেনিক ডায়েট। ভেরি লো কার্বোহাইড্রেট ডায়েটটাকেই অন্য নামে বলা হয় কিটোজেনিক ডায়েট। তো তাহলে তাদের কথাতে তারা ১ম এই আমাদেরকে এই রকম ডায়েট করার কথা উৎসাহিত করছেন।
যদিও আমাদের ডাক্তার সাইফুদ্দিন বললেন যে তারা স্ট্যান্ডার্ড ডায়েটকে ওই যে ব্যালেন্স ডায়েটকে ওনারা উৎসাহিত করেন বা মেডিটেরিয়ান ডায়েটের কথা বলেন। তারা কিন্তু তাদের সেই অবস্থান থেকেও পরিবর্তন করে ফেলেছেন। এই যে পাতাটি দেখুন, ঠিকানাটা দেখে রাখতে পারেন। diabetes.org/food nutrition eating for diabetes management। এই যে ঠিকানাটা, এইখানে গেলে আপনারা এই এই পাতাটি দেখতে পাবেন এবং ওনারা এইখানে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন যে তারা ডায়েট শব্দটা ব্যবহার করতেও এখন অস্বীকার করছেন। যে স্ট্যান্ডার্ড ডায়েট বা ওই যে ব্যালেন্স ডায়েট আর আমি বলতে চাই না। আমরা বলতে চাই যে কি মাত্রায় খাবো এবং সেখানে বিভিন্ন মিল ম্যানেজমেন্টের সিস্টেম সম্পর্কে তারা এখানে বলেছেন। সেখানে দেখুন ভেরি লো কার্বোহাইড্রেট সরি ভেরি লো ফ্যাট এখানে আছে। ভেরি লো ফ্যাটটাকে ওনারা ফেভার করেন। কারণ লোকে খেতে চায়। ভেরি লো কার্বোহাইড্রেট মিল প্যাটার্ন বা লো কার্বোহাইড্রেট মিল প্যাটার্ন এইগুলোকেও কিন্তু তারা এখন প্রমোট করছেন। তো তাদের গাইডলাইনের মধ্যে আমরা দেখলাম এই দুটোতেই অ্যাম বেনিফিট পাওয়া গিয়েছে বলে ওনারা ১ম এ উল্লেখ করলেন। যেটা নির্দেশ করে যে এটাতে যদি যথেষ্ট পরিমাণ বা খুব শক্তিশালী প্রমাণ পাওয়া না যেত, এই কথা তো তারা বলতেন না। কারণ আগে তারা বলতেন যে এটা উপকারী নয়। একটা সময় ছিল যখন তারা বলতেন এটা উপকারী নয়। ২০২০ সালে ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে ডিরেক্টর টেসি ব্রাউন, তিনি একটা অনুষ্ঠানে বলে ফেলেছিলেন যে তিনি এই সীমিত শর্করা খাদ্যাভ্যাস ব্যবহার করে তার ঔষধ ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন। টাইপ 2 ডায়াবেটিসের ঔষধ তাকে আর ব্যবহার করতে হয় না। খাবার থেকে এই কার্বোহাইড্রেট বাদ দেওয়ার পরে বা এই কিটোজেনিক ডায়েট করার পরে। তার কদিনের মধ্যেই উনি চাকরি হারান। তো ADA এর অবস্থান ছিল সেরকম। আর সেখানে এখন ADA তাদের ওয়েবসাইটে দেখুন। এটা যে ADA এর ওয়েবসাইট দেখলেন তো? এই যে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন। সেখানে তারা এখন বলছেন যে এই ভেরি লো কার্বোহাইড্রেট ডায়েট এবং লো কার্বোহাইড্রেট ডায়েট প্যাটার্নও ভ্যালিড। এটা লোকে ব্যবহার করতে পারে। এটা লোকের জন্যে ডায়াবেটিক রোগীদের জন্যে উপকারী। যেখানে ভেরি লো কার্বোহাইড্রেটে ২৬% এরও কম ক্যালোরি আসবে শর্করা থেকে। আর লো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে অ্যা ২৬ থেকে ৪৫% কার্বোহাইড্রেট আসবে এই ইসে থেকে। ক্যালোরির চাহিদা মিটবে কার্বোহাইড্রেট থেকে। তাহলে উনি যে দাবিটা করলেন যে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ওই ব্যালেন্স ডায়েটের কথা বলছে। না, আর বলছে না। আগে বলত। এখন আর বলছে না। এখন তারা বলছে সবগুলিই। এখন তারা যে যেটা নিয়ে আসছে সেটাকেই বলছেন যদি সেটার সপক্ষে বৈজ্ঞানিক প্রমাণ থাকে সেটাকেই তারা প্রমোট করছেন। হচ্ছে প্ল্যান্ট বেসড ডায়েট, এটা ভূমধ্যসাগরীয় এই অঞ্চলে মানুষ সাধারণত ইয়ে করে, এবং আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন স্টিল ফেভার যে ইফ ইউ চুজ ওয়ান স্পেসিফিক টাইপ অফ ডায়েট তাহলে আপনি মেডিটেরিয়ান ডায়েট চুজ করতে পারেন। আচ্ছা। কিটো ডায়েট নিয়ে আপনি যেটা বললেন, কিটো এই মেডিটেরিয়ান ডায়েটকে এখন আর কিন্তু সেভাবে বলা হচ্ছে না। তাছাড়া মেডিটেরিয়ান ডায়েটটা উনি যেরকম বললেন প্লান্ট বেসড ডায়েট এই কথাটাও ঠিক না। মেডিটেরিয়ান ডায়েটটার আসলে কোনো বাঁধা সংজ্ঞাই নাই। তো মেডিটেরিয়ান অঞ্চলের কোনো জায়গায় লোকে মাংস বেশি খায়, কোনো জায়গায় শাক বেশি খায়, কোনো জায়গায় অলিভ অয়েল বেশি খায়, কোনো জায়গায় চর্বি বেশি খায়, বাটার খায়, ঘি খায়। একেক জায়গায় একেক রকম। এটার কোনো পরিষ্কার সংজ্ঞা নাই আসলে। তো যেটা এক ধরনের কি বলবো যে অ্যাম সমস্যা। ডায়েটের একটা peculiarity হলো কিটো ডায়েটে কার্বোহাইড্রেট খুব কম দেওয়া হয়, ৫ হ্যাঁ। থেকে 10% দেওয়া হয়। তো কিটো ডায়েট মধ্যে আমাদের দেশে কিছুটা জনপ্রিয়তা লাভ করেছিল এবং কিছুটা অনেকটা মিসইউজও হয়েছে। যার কারণ কিটো ডায়েটে আপনি যখন কার্বোহাইড্রেট খুব বেশি রেস্ট্রিক্ট করবেন, দেয়ার ইজ ড্রামাটিক রেসপন্স। রোগীরা এসে বলবে যে আমার ১ সপ্তাহে ১০ কেজির মতো ওজন কমে গেছে। আবার অনেক ফেসবুক ভিত্তিক ডিফারেন্ট টাইপস অফ ডায়েট, ক্রেস্ট ডায়েট, হাইড্রো ডায়েট, ওয়াটার ডায়েট, এগুলো আমাদের দেশে কিন্তু ফেসবুক, ইউটিউবে বিভিন্ন মাধ্যমে চলছে। আমরা কিন্তু স্টিল রিকমেন্ডিং ব্যালেন্স ডায়েট, যেখানে তো কিটো ডায়েটে ওজন কমে এটা তাহলে পরিষ্কার। এ কথাতে কেউই দ্বিমত করেন না। আর টাইপ 2 ডায়াবেটিক রোগীর ওজন কমাতে পারলেই তার শরীরটা ভালোর দিকে যায়। এই কথাও কেউ অস্বীকার করেন না। তো তারপরেও কিটো ডায়েট করতে গেলে ওনাদের চুলকানি শুরু হয়। সবকিছু একটা কম্বিনেশন দেওয়া হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং আদার মাইক্রো এন্ড ম্যাক্রোনিউট্রিয়েন্টস। আমরা রোগীদের ৩টা মেইন মিল খেতে বলি। সকাল ৮টায় ব্রেকফাস্ট, দুপুর ২টায় লাঞ্চ, রাত ৮টায় রাতে খাবে এবং ৩টায় স্ন্যাকস। সকাল 11টায় হালকা স্ন্যাকস, বিকাল ৫টায় হালকা স্ন্যাকস, রাতে ঘুমানোর আগে হালকা স্ন্যাকস। তো ওয়েট এই যে খাদ্য অভ্যাসের কথা ওনারা বললেন, এই খাদ্য অভ্যাস করার কারণেই টাইপ 2 ডায়াবেটিকরা জীবনে সারে না। জীবনে তাদের অবস্থার উন্নতি হয় না। কারণটা কি? কারণ উনারা মূল সমস্যাটাই বুঝতে পারেননি। মূল সমস্যাটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিক রোগীর দেহে ইনসুলিন বেশি। যতবার রোগী খাবে, ততবার তার রক্তে চিনি বাড়বে। কারণ আমাদের দেশে খাদ্য হয় এই শর্করা ভিত্তিক। তার ততবার রক্তে চিনি বাড়বে, ততবার ইনসুলিনের ঝাঁপিয়ে পড়তে হবে এই চিনিটাকে ম্যানেজ করার জন্যে। তো যেই মানুষটার শরীরে এই চিনি
ব্যবস্থাপনা ঠিক নাই, সেই মানুষটাকে বারবার চিনি খাওয়ানো তো আহাম্মকি ছাড়া কিছু নয়। কিন্তু উনারা দিচ্ছেন এই ব্যবস্থা। আর এই ব্যবস্থা দিলে একজন সুস্থ মানুষকে যদি আমি ৬ বেলা করে এরকম খাওয়াই, এই ৫ বছরের মধ্যে ২ বছরের মধ্যে এই সুস্থ মানুষটা ডায়াবেটিস রোগীতে রূপান্তর হবে। আর যার ডায়াবেটিস হয়ে গিয়েছে, তাকে যদি আপনি জিনিস দেন, তাহলে তো তার অবস্থা খারাপ হবেই। তো তার মানে উনারা চিকিৎসক হিসেবে রোগীকে যে ব্যবস্থাপনা দিচ্ছেন, সেই ব্যবস্থাটা হচ্ছে রোগীর যেন ১২টা বাজে। আর তখন রোগীর ১২টা বাজলে ৬ মাস পরে রোগী এসে বলবে তার অবস্থা তো আরো খারাপ। তখন উনারা বলবেন তাহলে তো আর হচ্ছে না, এবার আপনাকে ওষুধ খেতে হবে। সেই ঔষধ দিয়েও যেহেতু একই রকম খাদ্যাভ্যাসও চলছে, সঙ্গে ওষুধ চলছে, রোগীর অবস্থা আরো খারাপে যাবে এবং তখন উনারা আরো বেশি ওষুধ দেবেন। আর বলবেন যে চিনির মাত্রা নিয়ন্ত্রণের জন্য যা করতে হয় আপনাকে তাই করতে হবে। অথচ এদিকে চিনি না খেলেই ঝামেলাটা মিটে যেত। এই সহজ জিনিসটা উনারা বোঝেন না। কিটোজেনিক ডায়েটে এই প্রথমত কার্বোহাইড্রেট খাওয়া বাদ দিতে বলা হয় এবং যখন মানুষ প্রোটিন এবং ফ্যাট, কার্বোহাইড্রেট বাদ দিলে বাকি তো থাকে প্রোটিন এবং ফ্যাট। তো আমিষ এবং চর্বি যখন মানুষ খেয়ে পেট ভরায়, তখন মানুষের ক্ষুধা পায় না। তো ক্ষুধা না পেলে সেই মানুষটা এই ২ ঘন্টা অন্তর, অন্তর যে খেতে হবে বা ৩ ঘন্টা অন্তর, অন্তর খেতে হবে এই কাজটা করে না। ফলে তার দেহে ইনসুলিন হরমোনটার বেড়ে থাকার ব্যাপারটা কমে যায়। যারা কিটোজেনিক ডায়েট করেন তারা সাধারণত, সবার ক্ষেত্রে না, কিন্তু সাধারণত দেখা যায় দিনে ২ বেলার বেশি খান না। তার কারণ হচ্ছে ক্ষুধা পায় না। ক্ষুধা না পেলে ২ বেলার বেশি তারা খান না। তো ২ বেলা খেলে এই ২ বেলায় যখন খাচ্ছেন তখন তাদের দেহে ইনসুলিন বাড়বে, যেটা কিনা স্বাস্থ্যকর। সেটা উপকারী। কারণ ইনসুলিন যদি একদম দিনে একদমই ইনসুলিন প্রতিদিন একদমই না বাড়ে, তাহলে কিন্তু টাইপ 1 ডায়াবেটিসের মতন আমি ঝামেলায় পড়ব। কিন্তু এই আ ইনসুলিন আমি দিনে ২ বার এরকম বাড়ালে, ৩ বার বাড়ালেও ঠিক আছে। কিন্তু ৬ বার বাড়ালে সর্বনাশ। তো উনারা এই সর্বনাশের কৌশল আমাদেরকে চিকিৎসা হিসেবে দেন। ফলে রোগী আর ভালো হয় না। তারপরে দোষ দেন উনারা রোগীর, তারপরে দোষ দেন ঔষধের, দোষ দেন এইটার সেটার। কিন্তু নিজেরা যে আসলে অশিক্ষিত এটা কেউ স্বীকার করেন না। যদি বেশি থাকে তাদেরকে আমরা প্রথমেই হাইট এবং ওয়েট প্রপোর্শন করে একটা কিলো ক্যালোরি ফিক্স করি আচ্ছা। যে আপনার হাইট এবং ওয়েট অনুসারে আপনার আইডিয়াল বডি হতে একজন মানুষ আসলে ৮০ কেজি নিয়ে আমার কাছে আমি তাকে বললাম যে আপনার হাইট এবং ওয়েট ক্যালকুলেট করে আপনার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার জন্য প্রতিদিন আমি ১৮০০ কিলো ক্যালোরি আপনার জন্য দরকার আচ্ছা। তো যাকে আমি ওজন কমাইতে চাই তাকে আমি ৩ থেকে ৫০০ কিলো ক্যালোরি কমিয়ে দেবো আপনি সারাদিনে তাকে আমি ১২০০ কিলো ক্যালোরি দেবো তো সেই ১২০০ কিলো ক্যালোরিটাই আমরা ভাগ করে দিচ্ছি আচ্ছা। এটা আরেকটা বোকামি। ইনসুলিন হরমোনটার কাজ হচ্ছে শক্তি জমা করা অথবা জমা না করা। যদি ইনসুলিন রক্তে না থাকে তাহলে শক্তি জমা হবে না। আর যদি ইনসুলিন থাকে তাহলে শক্তি জমা হবে। তো পরীক্ষায়ও দেখা গিয়েছে, এটা গবেষণায় দেখা গিয়েছে যে আ টাইপ আ টাইপ 2 ডায়াবেটিক রোগীদের উপর এই পরীক্ষাটা করা হয়েছিল। যাদেরকে বলা হয়েছে তোমরা কম ক্যালোরি খাও। ব্যাপারটাকে যদি পরিষ্কার করে বলি, এইরকম ছিল গবেষণাটা, এইরকম যে কিছু মানুষ নেয়া হয়েছিল যাদের ধরুন প্রতিদিন ২,০০০ ক্যালোরি দরকার। তাদের দরকার হচ্ছে, শারীরিক চাহিদা হচ্ছে ২,০০০ ক্যালোরির। তো সেই মানুষগুলোকে বলা হয়েছিল আপনারা ১৭০০ ক্যালোরি করে প্রত্যেকদিন খাবেন। তাহলে ৩০০ ক্যালোরি কম খাওয়া হলো। আর ৬ মাস সময়ের মধ্যে তাদেরকে ইনসুলিন প্রতিদিন বাড়ানো হয়েছে। প্রতিদিন তাদেরকে ইনসুলিন একটু করে বাড়িয়ে ৬ মাসের মধ্যে ১০০ ইউনিট, প্রতিদিন ১০০ ইউনিট ইনসুলিন তারা গ্রহণ করবেন। এই অবস্থায় তাদেরকে নেয়া হয়েছে পরীক্ষামূলকভাবে। এবং দেখা গিয়েছে এই ১৭০০ ক্যালোরি প্রতিদিন খেয়ে, অর্থাৎ ৩০০ ক্যালোরি কম খাওয়ার পরেও ৬ মাসের পরে গড়ে তাদের ওজন বেড়েছে ৪ কেজি করে। কি করে সম্ভব হলো? উনার মতন এই ক্যালোরির যে হিসাব, সেই হিসাব অনুযায়ী তো এটা অসম্ভব। তো তখনই দেখা গেল আসলে ইনসুলিনটা শক্তি জমা করার ক্ষেত্রে এত শক্তিশালী ভূমিকা পালন করে যে ক্যালোরির ব্যাপারটা তখন গুরুত্বপূর্ণ না। এবং উল্টোটাও দেখা গিয়েছে যে যদি একজন মানুষকে আমরা চর্বি খাওয়াই, ঘি খাওয়াই, বাটার চিবিয়ে খায় যদি কেউ, তাহলে তার ওজন বাড়ে না। কারণ বাটারের মধ্যে তো চিনি নাই। চিনি না বাড়লে ইনসুলিন বাড়ে না। ইনসুলিন না বাড়লে এই বাটার আমি যেটা খেলাম সেটা দেহ পুড়িয়ে ফেলে। দেহে শক্তি তৈরি হয় বেশি, দেহে তাপ তৈরি হয় বেশি। বিভিন্নভাবে দেহ এটাকে পুড়িয়ে ফেলে। এটাকে জমিয়ে রাখে না। ইনসুলিন ছাড়া দেহ শক্তি জমা করতে পারে না। ফলে বাটার যদি খাই আমি শুধু, তাহলে শরীর শক্তি পাবে। কারণ এই যে বাটারটা খেয়েছি, যে ক্যালোরিটা আমি খেয়েছি, এই ক্যালোরিটাকে পোড়াতে দেহ তখন বাধ্য। কারণ এটাকে জমিয়ে রাখার উপায় নেই। আর যদি আমি ওই ঘি খাচ্ছি তার সঙ্গে এক মুঠো মুড়ি খেয়ে নিই, তাহলে এই মুড়িটা ইনসুলিন বাড়িয়ে দেবে। আর ইনসুলিনটা বাড়িয়ে দিলে তখন মুড়ির যে চিনি সেটাকেও দেহ জমা করবে এবং স এই মুড়িটাকে যে ঘি দিয়ে মাখিয়ে খেয়েছি, এই ঘিটাকেও দেহ জমা করবে। কারণ ইনসুলিন আছে। তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এখানে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটের একটা সুষম প্রপোর্শন থাকছে এখন আপনি কিটো ডায়েটে হচ্ছে কি কার্বোহাইড্রেট ৫ থেকে ১০% দিচ্ছেন কিন্তু ফ্যাট দিচ্ছেন ৭০ থেকে ৮০% আপনি যখন আমাদের মতো দেশের বডি কনস্ট্রাকশনে যখন এত হাই প্রপোর্শন অফ ফ্যাট দিচ্ছেন এটা কিন্তু আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস করবে হার্ট অ্যাটাক করবে ব্রেন স্ট্রোক করবে
একদম মিথ্যে কথা। মানে এটার কোনো প্রমাণ, কোনো গবেষণা ভিত্তিক প্রমাণ নেই। এবং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এই ২০২০ সালের অগাস্ট মাসে একটি পেপার পাবলিশ করে এক্সপার্ট রিভিউ হিসেবে একটি পেপার পাবলিশ করেছে। তাদের যে বিশেষজ্ঞ যারা, তারা এই বিষয়টি গবেষণা করে একটি পেপার পাবলিশ করেছেন। যেখানে তারা বলেছেন যে প্রাকৃতিক খাবারের অংশ হিসেবে যে চর্বি আসে, মাংসের ভেতরে যে চর্বি, ডার্ক চকোলেটের মধ্যে যে চর্বি, এই চর্বি খেলে ক্ষতি হবে এইরকম কোনো প্রমাণ তাদের হাতে নেই। তারা এই পর্যন্ত গবেষণায় এই জিনিস দেখতে পাননি। কেউ যদি বোতলের মধ্যে ভরে চর্বি ডগডগ করে গিলে খায়, তার ক্ষেত্রে গন্ডগোল হতে পারে। কিন্তু প্রাকৃতিক খাদ্যের অংশ হিসেবে চর্বি খেলে সেটা ক্ষতি করে এইরকম কোনো প্রমাণ নেই। সুতরাং এই কিটোজেনিক ডায়েটের ক্ষেত্রে যেখানে চর্বি আমরা বাড়িয়ে খাচ্ছি কিন্তু প্রাকৃতিক খাবারের অংশ হিসেবে, তো সেটা করলে এই ক্ষতিটা হয় না। তো উনি যে হৃদরোগের কথা বললেন, এগুলো আসলে হচ্ছে অজ্ঞতার ফল। উনি এই বিষয়ে এই যে গবেষণাটা হয়েছে বা এই যে এক্সপার্টদের একটা মতামত যে প্রকাশ করা হয়েছে, এই বিষয়টি উনি জানেন না। কারণ জানলে তো এই বোকার মতন কথা বলতেন না। এবং অনেক রোগী দেখা যাচ্ছে আমাদের দেশে যখনই আপনি ভাত রুটি বা অল কাইন্ড অফ কার্বোহাইড্রেট বন্ধ করে দিচ্ছেন, তার কিন্তু ডায়াবেটিস প্রেশার ওষুধ কিন্তু যাচ্ছে না। হ্যাঁ। রোগীরা একটু সাময়িক খুব ভালো বোধ করছে যে আমার মনে হয় দ্রুত ডায়াবেটিস থেকে আমি রিকভারির দিকে যাচ্ছি। কিন্তু এইসব পেশেন্টই কিন্তু পরে দেখা যাচ্ছে যে উচ্চমাত্রার ডায়াবেটিস, কোলেস্টেরল অনেক বেশি, ফ্যাটি লিভার, কেউ ডায়াবেটিক কিটোএসিডোসিস মানে ডায়াবেটিস 30-40 উঠে অজ্ঞান হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। আহাম্মকের মতন কথা। মাফ করবেন, মানে এইরকম বোকার মতন কথাকে একেবারে সোজাসুজি অপমান না করে আর পারি না। অ্যাম কারণ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিক রোগীর দেহে কিটো অ্যাসিডোসিস হওয়া অসম্ভব। কেন? কারণ হচ্ছে কিটোনের মাত্রা যদি দেহের মধ্যে ১৫ মিলিমোল বা ২০ মিলিমোল পর্যন্ত পৌঁছায়, তাহলে সেটাতে কিটো অ্যাসিডোসিস হতে পারে। কিন্তু আমরা যখন কেটোজেনিক ডায়েট করি, সেটাতে হয় ০.৫ মিলিমোল থেকে শুরু করে মেক্সিমাম ৩ মিলিমোল। যদি কারো ৩ মিলিমোল হয়, তার অবস্থা খুব ভালো। সে চমৎকার কিটো ডায়েট অনুসরণ করছে। আচ্ছা, এখন যদি ধরুন আমরা চেষ্টা করে ৭ দিন একজন লোককে না খাইয়ে রেখে তারপরেও ব্যায়াম করিয়ে তার কিটোনকে বাড়িয়ে ৭ পর্যন্ত তুলে দিলাম। যদি ৭ পর্যন্ত তোলা যায়, তখন দেখা যায় এই রক্তে কিটোনের মাত্রা বাড়লে, রক্তে চিনি বাড়লে যেমন ইনসুলিন বেরিয়ে আসে, রক্তে কিটোনের মাত্রা বাড়লেও ইনসুলিন বেরিয়ে আসে। তো টাইপ 2 ডায়াবেটিক রোগীর দেহে তো ইনসুলিন তৈরি হয়। টাইপ 1 এর ক্ষেত্রে তৈরি হয় না এবং সেই কারণে তার ক্ষেত্রে কিটো অ্যাসিডোসিস হতে পারে। কিন্তু টাইপ 2 এর ক্ষেত্রে যেহেতু তার ইনসুলিন তৈরি হয়, সেই কারণে তার এই ৭ মিলিমোল পর্যন্ত কিটোন উঠলেই সঙ্গে, সঙ্গে ইনসুলিন এসে এই শক্তি যে এই কিটোন তৈরি হওয়া বন্ধ করে দেয়। ফলে টাইপ 2 ডায়াবেটিকের ক্ষেত্রে কিটো অ্যাসিডোসিস হওয়া অসম্ভব। উনি এটা জানেন না। তো যার কারণে টাইপ 2 ডায়াবেটিকের ক্ষেত্রে বলছেন, কিটো অ্যাসিডোসিস নিয়ে রোগী আসবে। আর আ রোগী ঔষধ ছাড়া তার অসুখ ম্যানেজ করতে পারছে। রোগীরা একটা ভুল করেন, সেটা হচ্ছে যে যখন ঔষধ ছাড়া তার রক্তে চিনি আর বাড়ছে না, তখন তারা মনে করেন আমি তো সুস্থ হয়ে গিয়েছি এবং তারা আগের মতন আবার ঠেসে ভাত খাওয়া শুরু করেন, রুটি খাওয়া শুরু করেন। যদি সেই সর্বনাশ মানে এই কাজ করেন, তাহলে আপনার দেহের যে চিনি ব্যবস্থাপনা যে ভাঙা ছিল, সেই ভাঙা ব্যবস্থাটা কিন্তু ভাঙাই আছে। এবং সেই কারণেই আমরা বলতে পারি না যে টাইপ 2 ডায়াবেটিস কিটোজেনিক ডায়েট করলে সেরে যায়। এই কথা বলতে পারি না। আমরা বলি টাইপ 2 ডায়াবেটিসটা উপশম হয়। তার মানে আপনার স্ট্রাকচারাল যে মানে দেহের মধ্যে যা ক্ষতি যেটা হয়েছিল চর্বি চিনি ব্যবস্থাপনার, সেই ভাঙাটা ভাঙাই আছে। কিছু রিপেয়ার হয়তো সময়ের সঙ্গে, সঙ্গে হচ্ছে কিন্তু পুরোপুরি সেরে যায়নি। তো সেজন্যে আপনাকে ওই আগের মতন করে আমি আবার এই শর্করা খাবো, এটা করতে পারবেন না। যদি এটা করেন তাহলে বিপদে বিপদে পড়বেন। তাহলে আপনার অতি দ্রুত আবার এই রক্তে চিনি বেড়ে যাবে, ডায়াবেটিসের যে লক্ষণগুলো সেগুলো ধরা পড়বে এবং আপনার ক্ষতি হবে। তো ওনারা যেমন বলছেন ঔষধ খেয়ে চিনিটাকে নিয়ন্ত্রণ করো, আমরা বলছি কিটোজেনিক ডায়েটের মাধ্যমে শর্করা খাওয়া বাদ দিয়ে এই রক্তের চিনিটাকে নিয়ন্ত্রণ করো যাতে করে ঔষধ খেতে না হয়। খরচটা না হয় এবং সঙ্গে রক্তে ইনসুলিন মাত্রা যেহেতু বেড়ে থাকবে না, সেই কারণে ইনসুলিনেও যে ক্ষতিগুলো করে সেগুলো থেকে আপনি মুক্ত থাকবেন, নিরাপদ থাকবেন। মাসে আমি ডায়াবেটিস চেম্বার করি। একজন লোক আমার ভর্তি হলো। কিটো ডায়েট ফলো করেছে। উনি 4 বেলা ইনসুলিন পাইতো। ব্লাড সুগার ওয়াজ ভেরি ওয়েল কন্ট্রোল। উনার ছেলে মেয়ে দুজনেই চিকিৎসক। উনি ফেসবুকে দেখে লুকিয়ে, লুকিয়ে সব ওষুধ বন্ধ করে দিয়ে কিটো ডায়েট ফলো করা শুরু করলো। এটা একটা বোকার মতন কাজ উনার ক্ষেত্রে হয়েছে। Do you আবার understand my অ্যাডভার্টাইজমেন্টে English মধ্যে but যাই হোক, cannot তারপরে আমি speak কথাটা like বলি। me? You know the words, you understand movies, YouTube. হ্যাঁ, লোকে ডায়াবেটিক কিটোএসিডোসিস তো এই যে যেই রোগী তার অ্যাম অ্যা একজন টাইপ 2 ডায়াবেটিক রোগী যিনি ঔষধ নিচ্ছেন, যিনি ইনসুলিন নিচ্ছেন, তাকে কিটোজেনিক ডায়েট অনুসরণ করে যদি শরীরটাকে সুস্থ অবস্থায় আনতে হয় বা ডায়াবেটিস উপশম করাতে হয়, তাহলে একটা নিয়ম মেনে করতে হবে। গবেষকরা সেই নিয়মটাও আমাদের জন্য প্রকাশ করে দিয়েছেন। কিন্তু আপনি যদি না জেনে আন্দাজে ঝাঁপিয়ে পড়েন, তাহলে তো বোকা এবং সেটার দায় তো ডায়েটের না।
আপনি না বুঝে করলে সেটার দোষ তো মানুষটার, সেটা তো জিনিসটার না। ছুরি দিয়ে আপেলও কাটা যেত আর আপনি আপনার হাতের মধ্যে কেটে নিয়েছেন। দোষটা ছুরির না, দোষটা হচ্ছে আপনার। কিন্তু উনারা কিটো ডায়েটের দোষটা দিয়ে বসে থাকেন। বিশেষ করে এই যে এইরকম ডাক্তাররা। ডায়াবেটিস আইসিইউতে ভর্তি ছিল। সপ্তাহখানেক পর রোগী সুস্থ হয়ে গেছে, বাট হি হ্যাজ টু পে 4 to 5 লাখ টাকা ইন বিল। সুতরাং প্রত্যেকটা ডায়েট ফলো করার আগে আপনার যে ট্রিটিং ফিজিশিয়ান, যিনি আপনাকে লম্বা সময় পর্যন্ত দেখছেন, এন্ডোক্রাইনোলজিস্ট, উনি আপনার কোমরবিডিটি সম্বন্ধে জানে। বয়স, কোমরবিডিটি, ডায়াবেটিসে কি মেডিকেশন লাগছে, কোন মাত্রা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, সবকিছু অ্যাসেস করে আপনার জন্য একটা ডায়েট ফিক্সড হবে। তো আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন স্টিল ডাজন্ট ফেভার দ্য রেস্ট্রিকশন অফ কার্বোহাইড্রেট সো মাচ। দেখা গিয়েছে যে একজন মানুষের না, এই কথাটা ঠিক না। বেড়া ঠিক মতন পড়ে না। এডিএ রিকমেন্ড করছে 40 to 50% কার্বোহাইড্রেট দরকার। আমাদের দেশের মানুষ কিন্তু খাচ্ছে 80 to 90%, কারণ অনেকে সকালে নাস্তায়ও ভাত খাচ্ছে। কার্বোহাইড্রেটের দাম কমিটি একটা কারণ হতে পারে, কারণ প্রোটিন, মাছ, মাংসের প্রাইস একটু বেশি। তো আমাদের ডেফিনিটলি কার্বোহাইড্রেট কাটিং করা উচিত, বাট নট লেস দ্যান 40%। আমরা নট লেস দেন 40% এটা কোত্থেকে আসছে? এটার কোনো এভিডেন্স কিন্তু নাই। উনারা একটা ওই এপিডেমিওলজিক্যাল স্টাডি পর্যবেক্ষণ ভিত্তিক একটা সমীক্ষা বলতে পারেন, গবেষণা বলব না এটাকে আমি। তো সেটাকে ব্যবহার করেন এই দাবির জন্যে। অথচ কম কার্বোহাইড্রেট খাওয়ার উপর ভিত্তি করে পরীক্ষায় দেখা গিয়েছে যে এটা কোনো ক্ষতি করে না। বরং উপকার হয়। কিটোজেনিক ডায়েটের ধারণাটা বেঁচে আছে সেই কারণে। 90% খাচ্ছি, আমাদের কমে এসে 40% আছে, বাট নট লেস দ্যান 40%। 40% কম হলেও কিন্তু আবার হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। সুতরাং আহাম্মক। কার্বোহাইড্রেট আমাদের পরিমিত খেতে হবে, বেশিও খাওয়া যাবে না, একদম রেস্ট্রিক্ট করা যাবে না। আমি ওদের অনেক সময় বলি যে দেখেন, কোরআন শরীফে বলছে কোন জিনিস নিয়ে তোমরা বেশি বাড়াবাড়ি করো না, ভালো জিনিস নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। ডেফিনিটলি উই শুড কাট কার্বোহাইড্রেট, বাট নট লেস দ্যান 40%। থ্যাংক ইউ। এখন বিজ্ঞান ছেড়ে দিয়ে কোরআন শরীফ, তাই না? একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখন অনেক রিসার্চ হচ্ছে তো, এবং কিটো ডায়েট রিলেটেড কিন্তু অনেক রিসার্চ এভিডেন্স আসছে। কিছু জায়গায় যেমন ইউকেতে জানি একজন ডাক্তার সে এটা টেস্ট করেছে টাইপ 2 ডায়াবেটিস, বিশেষ করে সেটা রিভার্স করার ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছে। কিছু এই জায়গাগুলো আপনি যেটা বলেন দ্যাট ইজ ভেরি ট্রু। অল্প কিছু মানুষের জন্য হয়তো কিটো ডায়েটে কোনো একটা উইন্ডো হয়তো থাকতে পারে, যারা ইয়াং না। যদি একটা মানুষ হয়, যদি এটা মানুষ হয়, তাহলে তার দেহের মধ্যে জেনেটিক সামান্য কিছু ক্ষেত্রে জেনেটিক কিছু ত্রুটির কারণে কিটোজেনিক ডায়েট তারা করতে পারেন না। কিন্তু যদি মানুষটা সুস্থ একজন স্বাভাবিক নরমাল মানুষ যাকে বলি আমরা, যদি সেটা হয়, তাহলে তার জন্যে কিটোজেনিক ডায়েট হবে চমৎকার একটা ডায়েট। চমৎকার একটা ডায়েট। এটা তিনি করতে পারবেন এবং তার দেহের মধ্যে এর ব্যবস্থাপনার সমস্ত ব্যবস্থা আছে। তো ওই যে সামান্য কিছু লোকের হয় না। যদি সেটাই হতো তাহলে ডাক্তার ডেভিড আনউইন এই ১০০ এর উপরে উনি ১০০ এর উপরে ১৩৮ না ১৩৯ জন আ রোগীকে টাইপ 2 ডায়াবেটিস মুক্ত করে দিয়েছেন। মুক্ত করে দিয়েছেন অর্থাৎ উপশম করে দিয়েছেন। এটা সম্ভব হতো না। যারা ওবেস, তাদের কোমোবিডিটি মিনিমাম দ্যাট ইজ সুপারভাইজড বাই ডায়েটিশিয়ান এন্ড একটা মেডিকেল টিম করে। কিন্তু আমাদের দেশে সেটা হচ্ছে না। হচ্ছে না, মানুষ ফেসবুকে দেখেছে, ইউটিউবে দেখেছে, দেখে সে নিজেই ডায়াবেটিস পেশায় সব ওষুধ বন্ধ করে দিয়ে কিছু ডায়েট করছে। এটা করা ঠিক না। এই YouTube এ দেখে চট করে সমস্ত ওষুধ বন্ধ করে দিয়ে তারপরে ঝাঁপিয়ে পড়বেন, এটা কিন্তু করবেন না। ঔষধ কমানোর একটা নিয়ম আছে। সেটা নিয়েও একটা পেপার পাবলিশ করা আছে। আজকে আমি এক প্রফেসর ডাক্তার, তাকে সেই চার্টটা দিলাম যে, এইভাবে আপনি আপনার ঔষধ নিয়ন্ত্রণ করবেন। উনি নিজে যেহেতু ডাক্তার, সুতরাং আশা করি চার্টটা দেখলেই বুঝতে পারবেন যে উনার কি করতে হবে। তো নিয়ম আছে। সেই নিয়মটা মেনে তারপরে পরিবর্তনটা করতে হবে। তো আপনি যদি কিটোজেনিক ডায়েট ব্যবহার করে টাইপ 2 ডায়াবেটিসটাকে সারাতে চান, উপশম করতে চান, তাহলে এই যে নিয়মের যে অ্যা পেপারটা, এই পেপারটা নিয়ে আপনার ডাক্তারকে গিয়ে বলবেন যে, "এই পেপার অনুযায়ী আপনি আমাকে ব্যবস্থা দিন। আমি কতটা করে ঔষধ পরিবর্তন করব সেটা করে দিন।" তখন নিরাপদে আপনি আপনার ডায়াবেটিস মুক্ত বা উপশম করতে পারবেন। কিন্তু নিজে ঘরে বসে না বুঝেই যদি চট করে ঔষধ বন্ধ করে দেন, তাহলে কিন্তু মহাবিপদে পড়বেন। দেখা যাচ্ছে ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ পর বিভিন্ন কারণে অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে হসপিটালে এসে দেখা গেল যে তার সে আসলে জটিলতা। আমি একজন পেশেন্টকে চিনি, ওনার ডায়াবেটিস ভেরি ওয়েল কন্ট্রোল, ক্রিয়েটিন ওয়াজ সো গুড। কিটো ডায়েট ফলো করলো, ৩ মাস পরে ক্রিয়েটিন রেইজড টু 2.1, মানে কিডনি রেনাল ইমপ্যায়ারমেন্ট ডেভেলপ করে দিল। পরে আমার সাথে ইনসুলিন শুরু করলাম, ডায়াবেটিস ওয়াজ ভেরি হাই, কিন্তু দেখা গেল রেনাল ইমপ্যায়ারমেন্ট যেটা ড্যামেজ করে গেছে সেটা নরমাল স্টেজে আসলে রিকভার করছে না। সুতরাং অবশ্যই এটা ঝুঁকিপূর্ণই আমি বলব আমাদের দেশের সাধারণ জনগণের ক্ষেত্রে। কিন্তু যদি সুপারভিশন হয়, হয়তো অল্প কিছু মানুষের জন্য সেটা একটা উইন্ডো আমি থাকতে আমি পারে। সরাসরি না। যদি মানুষ মানে সাধারণ মানুষকে যদি এই ধারণাটা পরিষ্কার করে বোঝানো যায়, যারা এখনো ইনসুলিন নির্ভর না, যারা সালফোনিলুরিয়া ধরনের ঔষধ খাচ্ছেন না, এইরকম ডায়াবেটিক রোগীদেরকেও, সাধারণ মানুষ তো বটেই, এইরকম ডায়াবেটিক রোগীদেরকেও যদি আমরা এই কিটোজেনিক ডায়েটের মূল মন্ত্রটা বুঝিয়ে দিতে পারি যে শর্করা কমিয়ে দিলেই দেহটা আস্তে, আস্তে সেরে যাবে। তারা কিন্তু অতি দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা এই ইনসুলিন নিচ্ছেন অথবা সালফিনিলুরিয়া গ্রুপের ঔষধ ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে ধীরে, ধীরে আমরা শর্করাও কমাবো, ঔষধ অ্যাডজাস্ট করব। শর্করা কমাবো, ঔষধ অ্যাডজাস্ট করব। এইভাবে করে এমন একটা জায়গায় আসবো যখন আর ঔষধের প্রয়োজন নাই, তখন শর্করাটাকে পুরো তার দেহ থেকে বাদ দিয়ে দেব বা কেটোজেনিক ডায়েটে যে ৫ থেকে ১০% শর্করা অ্যালাও করা হয় সেটুকু রাখবো। বাকিটা আর তখন দরকার হবে না। মানুষটা সুস্থ হয়ে যাবে। মানে ঔষধ খেয়ে চিনি নিয়ন্ত্রণ করতে হবে না। চিনি না খেয়ে চিনি নিয়ন্ত্রণ করবেন এবং যে পার্শ্ব প্রতিক্রিয়া তার থেকে বেঁচে থাকবেন। কোনটা ভালো? একটা এভিডেন্স আমি যেটা দেখেছি, এবং ইউকেতেও যার কথা বললাম, সেখানেও কিন্তু ওটা এরকম ছিল যে অ্যারাউন্ড 50% তারা খুব ভালো রেসপন্স করেছে, এবং তারপর বাকিদের ক্ষেত্রে আসলে আবার সুপারভিশন কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনি বললেন। সুতরাং ভালোভাবে এটা প্র্যাকটিস করা এবং বিশেষ করে একেবারে নিজের মতো করে যে আমি শুরু করে দিলাম আমার সিদ্ধান্তে। এইখানে মুস্তাক ভাই কথাটাও একটুখানি যেভাবে বললেন তাতে অনেকের হয়তো পরিষ্কার হবে না। 50% ক্ষেত্রে লোকের ডায়াবেটিস উপশম হয়ে গিয়েছিল।
এই যে স্টাডিটার কথা উনি বললেন, সেই স্টাডিতে ডাক্তার ডেভিড আনউইনের স্টাডি, সেখানে 50% লোকের ডায়াবেটিস উপশম হয়ে গিয়েছিল। বাকি যারা, তাদের ডায়াবেটিস কিন্তু ভালো দিকে গিয়েছিল কিন্তু একদম উপশম হয়নি। তাদের কেউ তখনও মেটফরমিন খাচ্ছিলেন। তারা মেটফরমিন খেয়ে তারপরে এই খাবার থেকে শর্করা বাদ দিয়ে তারপরে মেটফরমিন খেয়ে তাদের দেহটাকে সুস্থ অবস্থায় রাখছিলেন। তো আ সুতরাং ব্যাপারটা এরকম না যে অর্ধেকের জন্য কাজ করে, বাকিদের জন্য কাজ করে না। কাজ করেছে প্রায় ৯০ না ৯৫% এর ক্ষেত্রে। কিন্তু ৫০% এর ক্ষেত্রে কাজটা এত ভালো হয়েছে যে তাদের আর কোনো ঔষধই দরকার হয় না। আর বাকিদের ক্ষেত্রে ইমপ্রুভ করেছে। তাদের ঔষধ কমেছে। যারা ইনসুলিন নিচ্ছিলেন তাদের ইনসুলিন বাদ দিতে পেরেছেন। যারা ঔষধ ৫ টা খাচ্ছিলেন তারা ২ টোতে নেমে আসতে পেরেছেন। ইত্যাদি উপকার হয়েছে। তো বিষয়টা ডায়াবেটিক রোগীদের জন্য কিন্তু সাধারণভাবে উপকারী এভাবে বলা যেতে পারে। সামান্য কিছু লোকের জন্যে হয়তো একই রকম ফল আমরা দেখি না। এখানে সতর্কতা ভীষণ অবশ্যই জরুরি। আরেকটা জিনিস এখানে একটু যোগ করি, কার্বোহাইড্রেট যে প্রপোর্শন 40-50%, এই সময় যেসব স্টাডি বেস করে এই রিকমেন্ডেশন হয়েছে সেগুলো কিন্তু 25, 27, 28, 30 বছর স্টাডি বেসড হয়। জি। তার মানে কার্বোহাইড্রেট কতটুকু খাচ্ছে মানুষ, তাদের হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি কেমন। 30 বছর মেয়াদে এরকম 20 থেকে 25,000 পিপলকে ফলো করেই কিন্তু এই রিকমেন্ডেশনে পৌঁছানো হয়েছে 40-55% কার্বসে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে কম। সুতরাং এটা যেই স্টাডিটাই ২৫-৩০ বছর ধরে করা হয়েছে সেটা অবজারভেশনাল স্টাডি এবং গুণগত মানের দিক থেকে সেটা আসলে আবর্জনা পর্যায়ে পড়ে। তো আবর্জনার উপর ভিত্তি করে অ্যা এই যে এরকম দাবি করা যে প্রমাণ হয়েছে, এই কথাটা কিন্তু ভুল। এই যেই স্টাডিটাকে উনি কোট করছেন বা যেই স্টাডিটার কথা উনি উল্লেখ করছেন আরকি, সেই স্টাডিটা একটা অবজারভেশনাল স্টাডি এবং অবজারভেশনাল স্টাডি থেকে আমরা কখনো কোনো প্রমাণ পাই না। আমরা কখনো প্রমাণ পাই না বলা ঠিক হলো না। আ সাধারণত আমরা কোনো প্রমাণ পাই না। একটা ক্ষেত্রে প্রমাণ পাওয়া গিয়েছিল যে ধূমপান করলে লাং ক্যান্সার হয়। এই ক্ষেত্রে এটাকে প্রমাণ হিসেবে ধরা হয়। কারণ সম্পর্কটা এত শক্তিশালী যে এটাকে প্রমাণ হিসেবে ধরা হয়। কিন্তু আ অন্য ক্ষেত্রে উনি যেই স্টাডির কথা বললেন সেখানে যারা এই শর্করা ৪০% এর কম খেয়েছে তাদের মধ্যে উম উনারা দেখেছেন যে ঝুঁকি বেড়েছে ১.৫% মানে ১.৫% না ১.৫ গুণ। তো আম না ইনফেক্ট আরো কম। কারণ হচ্ছে রিস্ক রেশিও ছিল ১.২২ ১.৩৮ এরকমের। তো এই রিস্ক রেশিও বা এই যে তুলনামূলক যে ঝুঁকির মাত্রা এটা যদি কারো ১৫-২০ হতো কোনো স্টাডির ক্ষেত্রে তাহলে সেটাকে গুরুত্বপূর্ণ ধরা হয়। আর ২ এর নিচে থাকলে সেটাকে ধরাই গুরুত্বপূর্ণই ধরা হয় না। সেটাকে মানে একেবারে আবর্জনার মধ্যেও ফেলনা আবর্জনার মতন ধরা হয়। তো উনি যে গবেষণাটার কথা বলছেন সেটা ২৫ বছর দীর্ঘমেয়াদী গবেষণা ঠিক। কিন্তু সেটা থেকে যে ফল পাওয়া গিয়েছিল, রিস্ক রেশিও পাওয়া গিয়েছিল এরকম 1.31, 1.51 ২ এর থেকে কম। ২ এর থেকে অনেকটাই কম। যেটা আসলে আবর্জনা। কিন্তু একটা বিশাল সিগনিফিকেন্ট এভিডেন্স ইজ পাবলিশড ইন না, হচ্ছে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জার্নাল এন্ড ডিফারেন্ট কাইন্ডস অফ রিপোর্টেড জার্নাল। সুতরাং অবশ্যই এটা রিলাই করা উচিত। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর সাইফুদ্দিন। আমরা এই বিষয়গুলো নিয়ে সামনে আরো একটু কথা বলব কারণ যেহেতু এটা এখনই একেবারে গণমানুষের ইস্যু হয়ে গেছে সে কারণে এগুলো আসলে সামনে আনা খুব জরুরি। আমরা ডক্টর হাফিজুর রহমান আপনার কাছে আসি যে ডায়েট তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাথে কিন্তু আরো বেশ কিছু ইস্যু আছে যেগুলো আমাদেরকে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য গুরুত্বপূর্ণ। ওই জায়গাগুলো একটু আমাদেরকে আলোকিত করবেন যে কিভাবে আমরা ওই অন্যান্য অনুশীলনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারি। তো আমরা যেটা বলি যে ডায়াবেটিস ম্যানেজমেন্টের প্রথম যেটা একটা লাইফস্টাইল ফ্যাক্টর। লাইফস্টাইলের একটা হলো ডায়েট কন্ট্রোল। আর আরেকটা হলো যেটাকে আমরা বলি যে এই বিহেভিয়ারাল চেঞ্জ, এক্সারসাইজ। তো এক্সারসাইজ আমরা বলি যে এক্সারসাইজ এটা। তো এখন রোগী আমাদের ডাক্তার সময় নেই। হ্যাঁ? আমার কাছে যখনই আসে আমাদের ডাক্তার আমাদের সময় নেই। এটা ঠিক যে আমাদের এখন এমন আমরা এত ব্যস্ত যে আমাদের সময় হচ্ছে না। তাহলে আমি তখন বলি যে আপনি অফিসে যাচ্ছেন বা আসছেন এই সময়টা আপনি হেঁটে যাবেন। তাহলে আমাদের সবথেকে সহজ এক্সারসাইজ হলো ওয়াকিং। এবং এই উনাদের এই বুদ্ধিগুলো শুনলে তখন আমার একটু হাসি পায়। হাসি পায় এই কারণে যে, যেই লোকটা বলছে আমার সময় নাই, তাকে উনি বলছেন আপনি হেঁটে অফিসে যাবেন। হেঁটে অফিসে যেতে কি সময় কম লাগবে না বেশি লাগবে? আমি গাড়িতে করে অফিসে গেলে আমার যে সময় লাগবে, হেঁটে গেলে কি তার থেকে কম সময় লাগবে না বেশি সময় লাগবে? তো যদি বেশি সময় লাগে, তাহলে যেই লোকটার সময় নাই, সেই বেশি সময়টা কোত্থেকে দেবে? তো মানে অসম্ভব একটা সমাধানকে ওনারা সম্ভব বলে রোগীর সামনে তুলে ধরেন এবং রোগী তখন মানে ডাক্তারের সামনে বসে প্রতিবাদ করতে পারে না। কারণ অত বড় ডাক্তার, তার সামনে বসে আছি। তো প্রতিবাদ করেন না। কিন্তু বাস্তবে সেই প্রক্রিয়াটাকে অনুসরণও করতে পারেন না। করবেন কি করে? কারণ তার তো সময় নাই। তিনি ব্যস্ত একজন মানুষ। তাকে ৯ টার মধ্যে গিয়ে কাজে পৌঁছতে হবে। তার সকালে ঘুম থেকে উঠতে ৭টা ৭:৩০ বেজেই যায়। বাচ্চাকে স্কুলে দিতেই হবে। এই সমস্ত কিছু করে তারপরে কাজ যেতে হবে। আপনি হেঁটে অফিস যান। মানে কি বলবো? আর ওজন কমানোর মূল ট্রিকটা তো হচ্ছে ইনসুলিন হরমোন। যদি আমি সকালবেলা না খাই, ইনসুলিন হরমোন যদি কমে যায়, তাহলে সেই সকালবেলার নাস্তার কারণে যে দেহের মধ্যে চর্বি জমতো, ওজন বাড়ার ব্যাপার ঘটতো, সেটা ঘটবে না। তা না ঘটলে তখন আমি গাড়ি করে অফিসে গেলেও আমার দেহে ওজন বাড়ার ব্যাপারটা ঘটলো না। তার মানে ধীরে কিছু কমার ঘটনা ঘটবে। তো এইটাই আসলে প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক, এইটাই আসলে ব্যবহারযোগ্য একটা সমাধান। খাদ্য থেকে শর্করা বাদ দিয়ে দাও, ওজন নিজেই কমে যাবে।
তখন হেঁটে দৌড়ে আর অফিস যেতে হবে না, গাড়ি করে গেলেও চলবে। ওয়াকিংটাকে আমরা বলি ব্রিস্ক ওয়াকিং, জোরে জোরে হাঁটা। কমপক্ষে সপ্তাহে ৫ দিন কমপক্ষে আধা ঘন্টার বেশি। অর্থাৎ এট লিস্ট মোর দ্যান 30 মিনিটস এবং মোর দ্যান 5 ডেজ, ২ দিন। একটা মানুষ হয়তো আমাদের যে উইকেন্ড থাকে ২ দিন, তখন সে ২ দিন গ্যাপ দিতে পারে। তাহলে এটা হলো মিনিমাম, এটা করতে হবে। এর বেশি যদি করতে পারে তাহলে তো ভালো। এছাড়াও যদি কেউ পারে জিমে গেল, আমাদের দেশে জিমের সুযোগ, আমি যদি বলি সাধারণ মানুষের জিমে যাওয়া ডিফিকাল্ট, এবং এটাও একটা জিনিস যে আমি যদি সবাইকে বলি যে লাইফস্টাইল মোটিভেশন করেন, সবাই এক্সারসাইজ করেন, আমি ঢাকা শহরে মনে হয় যে মিছিল হচ্ছে, হ্যাঁ? তো আসলে সেই জায়গা আমাদের নাই। তারপরে যেটুকু আছে আমাদের চেষ্টা করতে হবে এক্সারসাইজের জন্য। নাম্বার 2, এক্সারসাইজ করা অত্যন্ত উপকারী। আমাদের জন্য খুবই উপকারী এবং প্রত্যেকের এক্সারসাইজ কিছু করা উচিত। আ সেটা যদি যে যেভাবে পারেন, হেঁটে পারলে হেঁটে, দৌড়ে পারলে দৌড়ে, ওজন নিয়ে যদি ব্যায়াম করে পারেন তাহলে সেটা, জায়গা যদি কিছু না থাকে তাহলে ঘরের মধ্যে ওই যে পুশ আপ দিবেন, তারপরে পুল আপ করবেন, দেয়ালের সঙ্গে যে পুশ আপ করা, এইরকম করে দেহটাকে চালু রাখবেন, ব্যায়াম করবেন। ব্যায়ামের অনেক উপকার আছে। কিন্তু ওজন কমানোর জন্য ব্যায়ামটা সবথেকে ভালো কৌশল না। ওজন কমানোর জন্য সবথেকে ভালো কৌশল হচ্ছে খাবার থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেওয়া। তাহলে ইনসুলিন কমে গিয়ে ওজন ম্যাজিকের মতন এমনিই কমে। ওজন কমে গেলে তখন একজন ডায়াবেটিক রোগীর পক্ষেও ব্যায়াম করা সহজ হয়। গবেষণায় দেখা গিয়েছে যে যদি কারো দেহে ইনসুলিনটাকে কমিয়ে রাখা যায়, তার দেহে প্রায় ৩০০ কিলোক্যালোরি বেশি শক্তি তৈরি হয় দৈনিক গড়ে। তো তার মানে হচ্ছে আমি যদি এই ইনসুলিনটাকে কমিয়ে দিতে পারি, ইনসুলিন বাড়ায় যেই খাবারগুলো, সেগুলোকে না খেয়ে যদি আমি খাদ্যাভ্যাস করি, তাহলে কোনো পরিশ্রম না করেই আমি বাড়ি থেকে অফিস পর্যন্ত দৌড়ে যাওয়ার যে উপকার, সেটা এমনিতেই পেয়ে যাব। তো কিছু না করেই যদি বেনিফিট পাই ফ্রি, তাহলে সেটা কেন করব না? যেটা এটার সাথে আরো কিছু বিহেভিয়ারাল চেঞ্জ। ডক্টর সাইফুদ্দিন বলছিল স্লিপ, আমাদের কিন্তু স্লিপ প্যাটার্ন এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ? যে আগে আমরা আর্লি ঘুমাতাম, হ্যাঁ? আর্লি উঠতাম সকালে। এখন কিন্তু আমরা লেট নাইটে ঘুমাতে যাচ্ছি। অনেক রোগী আসে। আয়েশা হয়তো বলে যে আমি দেখছি কিভাবে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না। হাসব্যান্ড বলছে ডাক্তার সাহেব ও তো সারা রাত ঘুমায় না। শেষ রাতে যে ঘুমায়। সেটাই। If your eyes change আবার color in the অ্যাডভার্টাইজমেন্টাল রে। sun, you're not just human. If you've never broken a কি single সমস্ত bone, গাঁজাখড়ি কল্পনার মধ্যে কয় হলে। এই যে লাইফস্টাইল আমাদের ঘুমের তাহলে টাইমটা চেঞ্জ হয়ে গেছে। এটা ক্রোনোগ্রাম, এটা টাইমটা চেঞ্জ হয়ে গেছে। নাম্বার 2, কোয়ান্টিটি অফ স্লিপ। বলা হয় যে একটা ডায়াবেটিক পেশেন্টের 6 থেকে 8 ঘন্টা। 6 ঘন্টার বেশি আবার 8 ঘন্টা সারাদিন ঘুমাবো। হ্যাঁ, সেটাও এটাও হেলথ না। হেলদি না। তাহলে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে এবং এই স্লিপটা হবে আনইন্টারাপ্টেড। হ্যাঁ? তাহলে 6 ঘন্টা একটা কোয়ালিটি স্লিপ লাগে। তারপরে আমরা যে আমাদের কাজ, আমরা অনেকে সেডেন্টারি ওয়ার্ক করি, বসেই থাকছি। হ্যাঁ? বলে যে প্রতি 30 আধা ঘন্টা পর একটু আপনি ডেস্ক থেকে উঠলেন, একটু হাঁটলেন। হ্যাঁ? তারপর স্ক্রিন টাইম, টিভি দেখছি, সারাদিন মোবাইল টিপছি। 2 ঘন্টার বেশি স্ক্রিন টাইম হওয়াটা ভালো না। হ্যাঁ? তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু আমাদের চেঞ্জ আনতে হবে। হ্যাঁ? তারপর আরেকটা হলো যে এই যে বলি যে আমাদের এক্সারসাইজ সময় বলা হয় যে একটা মানুষ প্রতিদিন যদি কমপক্ষে 5 থেকে 6 মিনিট যদি ব্রিস্ক ওয়াকিং করতে পারে এক্সট্রা, তাহলে কিন্তু তার লাইফে সে 4 থেকে 5 বছর সে এক্সট্রা যোগ করতে পারে। এক্সট্রা যোগ করতে পারে। তাহলে আমাদের সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি আমার কাজের ফাঁকে যখনই পাচ্ছি আমি জানি আমার শরীরকে একটু মুভ করতে পারি। হ্যাঁ? আর ডায়েট তো থাকবেই। এই জিনিসগুলো যদি আমি না করতে পারি তাহলে কিন্তু ওই যে বললাম তার ইনসুলিন রেজিস্ট্যান্স, তার অনেক হাই ডোজ ইনসুলিন লাগবে এবং ইনসুলিন যত বেশি লাগবে তার তখন সে বলে ডাক্তার সাহেব আমার তো হাঁটতে পারি না, মাজা ব্যথা, কোমর ব্যথা, আরো সে ইমোবাইল হয়ে যাচ্ছে, আরো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ছে। তো এইটাকে ঠেকাতে হলে প্রথমে আমাকে এই যে হেলদি লাইফস্টাইলটা ফলো করতে হবে। তো তাহলে ইনসুলিন দিলে যে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, তার মানে শরীরটা আরো খারাপ হয়, এটা ওনারা বোঝেন। তারপরেও ইনসুলিনটাকে কমানোর জন্যে যে সবচেয়ে সহজ পথ খাবার থেকে শর্করা বাদ দিয়ে দেওয়া, এটা ওনারা মানতে রাজি না। যাবেনটা কই? চিকিৎসা নিবেন না নিজে অ্যা ফি দিয়ে কবরের দিকে হাঁটবেন? ইয়া রাব্বুল আলামিন। অনেক ধন্যবাদ ডক্টর হাফিজুর রহমান, ডক্টর সাইফুদ্দিন। খুব চমৎকার একটা আলোচনা হলো। আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষা প্রতিদিনের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম ডায়াবেটিস, ইনসুলিন এবং অন্যান্য হরমোন প্রসঙ্গে এবং কথা বলতে গিয়ে অনেক কিছু আসলো আমাদের, বিশেষ করে আমরা যেভাবে জীবনযাপন করছি সেখানে আমরা কিভাবে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারি, সেই প্রসঙ্গে কিন্তু আমাদের দুজন বিশেষজ্ঞ সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। ইনসুলিন বা অন্যান্য ওষুধের উপর আমাদের নির্ভরতা কমাতে হবে এবং সঠিক জীবনযাপনের মাধ্যমে আমরা সুস্থ জীবন নিশ্চিত করব, সেই আহ্বান রেখে, আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি আজকে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আবার কে দরজায় নক করছে? তো যাই হোক, দরজা খুলে দিয়ে এসছি। আ তো আলোচনা থেকে আমি যে ব্যাখ্যা করলাম, যেভাবে বিশ্লেষণ করলাম, আ যদি আপনারা বুঝে থাকেন তাহলে জানবেন আসলে সমাধানটা কি। যদি কেউ ডায়াবেটিসের জন্য ইনসুলিন অথবা সালফোনিলুরিয়া গ্রুপের ঔষধ ব্যবহার করেন, তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া, চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া পট করে খাবার থেকে শর্করা বন্ধ করবেন না। কারণ আপনি শর্করা খাচ্ছেন না, ওদিকে ইনসুলিন একই মাত্রায় নিচ্ছেন, পটাশ করে মরে যাবেন। হাইপোগ্লাইসেমিয়া হয়ে পটল তুলবেন। ঠিক আছে? সেই কাজটা করা যাবে না। তো বরং যো এ এ মানে চিকিৎসকের সঙ্গে আলাপ করে যদি আপনি পরিকল্পনা করেন যে আমি আজকে সকালে কোনো খাবার খাবো না, সকালের ব্রেকফাস্ট খাবো না। তাহলে সকালবেলায় আপনার ইনসুলিন দরকার নেই। কারণ খাবার না খেলে তো ইনসুলিন দরকার পড়বে না। এই ঘটনাটা বুঝে চিকিৎসক আপনাকে বলে দেবেন যে আপনি কতটা ইনসুলিন নেবেন বা নেবেন কি না। তার উপর ভিত্তি করে আপনি হয় ইনসুলিন বাদ দেবেন এবং সঙ্গে খাবারটাও তাহলে বাদ দিতে হবে। আপনি ইনসুলিন নিলেন না, আবার খাবার খেয়ে নিলেন, তাহলে কিন্তু গন্ডগোল বাধবে। আর অবশ্য যদি এই শর্করা মুক্ত খাবার খান, তাহলে আবার ইনসুলিনের মাত্রা কমিয়ে ফেলা সম্ভব হয়। তো ইত্যাদি বিষয় কিছু রয়েছে। এই জিনিসগুলো বুঝে তারপর করতে হবে। ঠিক আছে? চট করে ঝাঁপিয়ে পড়ে করবেন না। কিন্তু যারা এই ওষুধগুলো ব্যবহার করছেন না, যারা ডায়াবেটিস হওয়া থেকে নিরাপদ থাকতে চান, যাদের এখনো ডায়াবেটিস ধরা পড়েনি,
তাদের ক্ষেত্রে যাদের ঘাড়ে অ্যাকান্থোসিস নাইগ্রাকান দেখা দিয়েছে অ্যা বা যাদের ভুঁড়ি বড় হয়ে গিয়েছে, তাদের কিন্তু দেহের মধ্যে ডায়াবেটিসের প্রক্রিয়া চলছে। ডায়াবেটিস রোগটা আপনার দেহে আসলে হচ্ছে। এখন পর্যন্ত আপনার ডায়াবেটিসটা ওই যে রক্তে চিনি বাড়াচ্ছে না। কিন্তু প্যানক্রিয়াস কিন্তু এখন স্ট্রাগল করছে। আপনার দেহে কিন্তু ইনসুলিন বেশি। আপনি খাবার থেকে শর্করাটা বাদ দিয়ে দিন। কেটোজেনিক ডায়েট অনুসরণ করুন। কিছুদিনের মধ্যেই আপনার শরীরটা সুস্থ জায়গায় ফিরে আসবে। এবং আপনার ক্ষেত্রে কিন্তু ভয়ের কিছু নেই। যারা রোজা রাখতে পারেন, রমজান মাসে যারা রোজা রাখতে পারেন, তারা কেটোজেনিক ডায়েট করতে পারবেন নিশ্চিন্তে। ঠিক আছে? আর যারা ওইটা তো আগে বললামই ইনসুলিন যারা নিচ্ছেন তাদের অবশ্যই আরো ১,০০,০০০ বার অবশ্যই সাবধান হতে হবে। ঝাঁপিয়ে পড়ে কিছু করবেন না। তো এই সমস্ত বিষয়ে যদি আরো কারো বোঝার প্রয়োজন থাকে বা কোনো প্রশ্ন থাকে, যদি কোথাও কোনো কথা আপনারা চ্যালেঞ্জ করতে চান যে এই কথাটা আমি ভুল বলেছি, আ চ্যালেঞ্জ করতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আমি ইনফেক্ট এই ভিডিওটা এই বাংলাদেশ এন্ডোক্রিন সোসাইটির কাছে পাঠাবো। তো দেখি তারপরে দেখে ওনারা কি বলেন। আম এবং যদি উনাদের দৃষ্টিভঙ্গিটাকে একটু পরিবর্তন করা সম্ভব হয়, তাহলে দেশটাকে উদ্ধার করা সম্ভব হবে। টাইপ 2 ডায়াবেটিসটাকে বাংলাদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করাটা সম্ভব হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।